সো তোমাদেরকে হচ্ছে মইনুল স্যার একদম শুরুতেই একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছিলেন। সো সেই ম্যানুয়ালটা ফলো করে হচ্ছে আমরা আমাদের ল্যাবটা প্রোগ্রেস করব। সো প্রথম যেই 2 উইক থাকবে, সেই 2 উইকের মধ্যে হচ্ছে থিওরিটা যত সম্ভব আগানোর চেষ্টা করা হবে। ওই টাইমে হচ্ছে আমরা একটু উবুন্টুর যেই কমান্ড লাইন গুলো আছে সেগুলো নিয়ে একটু পরিচিত হব, এবং সেগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর তারপরে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের বিভিন্ন যে থিওরি গুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লাই করা শুরু করব। সো আমি তোমাদেরকে হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে মোহাম্মদ হাসিন আবরার। আমি লেকচার হিসেবে জয়েন করছিলাম যে আরো 2 বছর আগে অস্টে। আমার সাথে হচ্ছে মইনুল স্যার, যিনি তোমাদের সাথে থিওরিতেও আছেন, উনি হচ্ছে ল্যাবে থাকবেন। সো আমি তোমাদেরকে হচ্ছে ক্লাসরুমে একটা লিংক দিয়ে দিছিলাম যে তোমাদেরকে হচ্ছে উবুন্টু আইদার ডুয়াল বুট অথবা ভার্চুয়াল বক্স, দুটো যে কোনো একটা ওয়েতে যদি তোমরা ইনস্টল করো, ইন দ্যাট কেস ল্যাবটা ফলো করা তোমাদের জন্য ইজিয়ার হতো। তো তোমাদের কারো কি উবুন্টুটা ইনস্টল সেট আপ করা হয়েছে জি আইদার স্যার। ডুয়াল বুট? আচ্ছা, তো সেট আপ করিনি এখনো, এমন কি আছি? স্যার এখনো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, বাট যারা এখনো করি নাই, যেহেতু নেক্সট উইকও আমাদের আসলে এই উবুন্টুর উপর দিয়ে যাবে মানে, এবং সবগুলো ল্যাবই অ্যাকচুয়ালি তুমি চাইলে উবুন্টুর সম্পূর্ণ সুবিধা নিয়ে কাজ করতে পারতেছো। সবাই জিনিসটাকে সেট আপ করে নিও। সো পরবর্তী ল্যাবগুলোতে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা তোমার থাকবে সেটা হচ্ছে তুমি আইদার C++, জাভা, যে কোনটাতেই করতে পারো, এবং মানে টার্মিনাল দিয়ে হচ্ছে তুমি ওই কোডগুলো এক্সিকিউট করবা না করবা সেটা তোমার ইচ্ছা। বাট মানে একটা ল্যাবের উসিলা যদি তুমি জিনিসটাকে পুরোপুরি শিখে ফেলো, অভ্যস্ত হয়ে যাও, তাহলে তোমার লং রানে জিনিসটা আর কি হেল্পফুল হচ্ছে। আর উবুন্টু ইনস্টল করার জন্য তোমাদের কাছে আমি দুটো অপশন বলছিলাম, একটা হচ্ছে আইদার ডুয়াল বুট হিসেবে ইনস্টল করা অথবা ভার্চুয়াল বক্স ইনস্টল করা। দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম, যে তুমি যদি ডুয়াল বুট ইনস্টল করো, ইন দ্যাট কেস মানে প্রতিবার তুমি যখন তোমার পিসি অন করতেছো তখন তোমার কাছে অপশন থাকবে যে তুমি আইদার উইন্ডোজে যেতে চাও নাকি উবুন্টুতে যেতে চাও, এমন করে অপশনটা আর কি। ইন দ্যাট কেস একটা সমস্যা হচ্ছে যে তোমার পিসিটা স্টার্ট হইতে মানে তুমি যখন উইন্ডোজ যাবা তখন উইন্ডোজ যাইতে টাইম লাগবে, উবুন্টুতে যেতে আসলে অত বেশি টাইম নরমালি লাগে না। বাট কারো যদি এসএসডি থাকে, ইন দ্যাট কেস আসলে ভিন্ন হিসাব, মানে নর্মাল সার্কামস্ট্যান্স বলতেছি আর কি। আর ভার্চুয়াল বক্স জিনিসটা হচ্ছে, আর তুমি যখন ডুয়াল বুট দিচ্ছ তখন তোমার বিভিন্ন পার্টিশনিং করা লাগবে, যে হার্ড ডিস্কের কতটুকু পার্ট তুমি উবুন্টুকে দিচ্ছ এন্ড সো অন। যখন তুমি ভার্চুয়াল বক্স ইউজ করতেছো সেই জিনিসটা আসলে তোমাকে একটা ডেডিকেটেড অ্যাপ্লিকেশন টাইপ দিয়ে দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি হচ্ছে গিয়ে একটা নতুন মানে তোমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে একটা অ্যাপ্লিকেশন, সেটার মধ্যে তুমি হচ্ছে উবুন্টু সেটআপ দিচ্ছ। সো ইন দ্যাট কেস তুমি উইন্ডোজেই নর্মাল ভাবে উইন্ডোজে আসবা, সেখান থেকে তুমি উবুন্টুতে শিফট করতে পারবা। বাট ভার্চুয়াল বক্সের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে এরকম যে তোমার র্যাম যতটুকু, তোমার পিসি র্যাম যতটুকু, তুমি ভার্চুয়াল বক্সে তার জাস্ট হাফ র্যাম পাবা। তো তোমার যদি পিসির বা ল্যাপটপের যদি র্যামের পরিমাণ কম হয়, বা মনে করো 8 জিবির যদি কম হয়, 4 জিবি টাইপ হয়, ইন দ্যাট কেস ভার্চুয়াল বক্স ইউজ করাটা মেবি একটু মানে ডিফিকাল্ট হবে। আর অনেক সময় যেটা হয় যে তোমার এখন তো আমরা জাস্ট 3.2-তে, 4.1-এ যখন আমরা থিসিস শুরু করব, অনেক সফটওয়্যার হয়তো তোমাদের রান করা লাগতে পারে যেগুলো হচ্ছে শুধুমাত্র হয়তো উবুন্টুর জন্য ডেডিকেটেড করা। ইন দ্যাট কেস হচ্ছে যেমন আমার থিসিসের জন্য হচ্ছে আমাকে উবুন্টুতেই সব কাজ চালানো লাগছে, আমি উইন্ডোজে কাজ করতে পারিনি। তো মানে এরকম কেসের জন্য যেহেতু লং রানে আমাদের আসলে উবুন্টুর ভালো রকমের ইউজ কেস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার র্যামেরও একটা লিমিটেশন করে দেয় তুমি যদি ভার্চুয়াল বক্স ইউজ করো। ইন দ্যাট কেস ডুয়াল বুট হচ্ছে একটা ভালো অপশন। বাট যদি আমরা মানে উবুন্টু আমাদের অত বেশি লাগবে না এভাবে চিন্তা করে থাকতে পারি, তাহলে ইনিশিয়ালি কাজ করার জন্য ভার্চুয়াল বক্স হচ্ছে কোনো খারাপ অপশন না। সো তোমরা এই দুইটা ট্রেড অফ থেকে নিজেদের মতো করে পছন্দ করে যে কোনো একটা চয়েস করতে পারো, এবং এই সপ্তাহের মধ্যেই এই দুইটা যে কোনো একটা তোমরা সেট আপ করে দিও। তো আমি যে লিঙ্ক দিছি শুধু সেই লিঙ্কই না, তুমি চাইলে নিজের মতো করেই মানে সার্চ করে অবশ্যই অনেক টিউটোরিয়াল পাবে, এবং সেগুলো থেকে যে কোনো একটা ফলো করলেই আমাদের সেট আপ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। স্যার, হ্যাঁ বলো। স্যার উবুন্টু উইন্ডোজ বুট লিস্টে রাখলে আর স্যার জিআরইউবি একটা আছে না, ওখানে রাখলে দুটোর মধ্যে ডিফারেন্স কি স্যার? আমি আসলে এটার নামও শুনিনি মনে হয়। জিআরইউ বলতে কোনটা বোঝাচ্ছ আরেকবার বলো। স্যার শুরুতে স্যার পিসি অন করলে যে অপশন আসে যে উইন্ডোজ নাকি উবুন্টু, হ্যাঁ হ্যাঁ। এখানে স্যার আমার আর কি উইন্ডোজ বুট লিস্ট হিসেবে আসে না, কি জানি একটা মানে হ্যাঁ, জি। ওটা ওটা হলো GRUB। হ্যাঁ জি স্যার, ওইটাই GRUB, হ্যাঁ। জিআরইউবি।
বুটটা আর কি, বুট মানে এমবি ফার্স্টে যখন তুমি বুট করো তখন যে অপশনটা দেয় তোমাকে, লিনাক্সে যাবে না উইন্ডোজে যাবা, জি স্যার। জিআরইউবি বলে ওটা। ওটা ওটা থাকলে অসুবিধা নাই তো, ওইটাই থাকবে আসলে। ও, আচ্ছা ঠিক আছে স্যার। তুমি তুমি যেটা ওইখান উইন্ডোজে থেকে হয়তো অপশন চাচ্ছ ওইটা আসলে কিন্তু করা যাবে না। তুমি যখন লিনাক্সটা ইনস্টল করবা, ফার্স্টে উইন্ডোজটা ইনস্টল করা থাকবে, দেন তুমি লিনাক্স ইনস্টল করবা বা উবুন্টু ইনস্টল করবা, দেন তোমার যেটা হবে ওই গ্রুপ যেটা, ওই অপশনটা তোমাকে সুইচ করতে দিবে উইন্ডোজ বা লিনাক্স এর মধ্যে। আচ্ছা স্যার। হাসিন কন্টিনিউ করো প্লিজ। ওকে। আহ সো স্যার যেটা বললেন, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ডুয়েল বুট করলে কি স্যার আমাদের মানে নেসেসারি যে অ্যাপ্লিকেশন গুলো দরকার ছিল, যেমন স্যার জুম, স্যার এটাকে আবার ইনস্টল করা লাগবে উবুন্টুর মধ্যে? কারণ স্যার ক্লাস টাইমে তো স্যার বারবার তো স্যার শিফট করা যাবে না ওইভাবে। না না, অফকোর্স তুমি তখন তোমার উবুন্টু ওএস এর মধ্যে জুম ইনস্টল করে নিবা, এবং আমিও তো আসলে ওইভাবেই কাজ করতেছি, এই যে উবুন্টুর মধ্যেই তোমাদের এই জুমটা ইনস্টল করে দেন করতেছে। তুমি একটা ওএস এর মধ্যে তো অন্য ওএস এর সফটওয়্যার চালানো, ওইটা তো আরেক ঝামেলা করা। ভার্চুয়াল বক্স হলে মনে হয় করা পসিবল, কিন্তু আহ, তুমি যদি ডেডিকেটেড দুইটা ডিফারেন্ট ওএস ইনস্টল করো, ইন দ্যাট কেস অবশ্যই তোমাকে ওই উবুন্টুর মধ্যেই জুম ইনস্টল করে নিতে হবে। এবং বেশিরভাগ সফটওয়্যারের জন্যই, মানে যেগুলো পপুলার সফটওয়্যার, সেগুলো আসলে সব রকম ওএস এর জন্যই তাদের সফটওয়্যার আসলে মানে পাবলিশ করে। তো তুমি সেখানে মানে এটা নিয়ে তোমার মানে প্রবলেম পড়া লাগবে না। তুমি অবশ্যই জুমটা মানে উবুন্টুর জন্য পাবা, সেটা ইনস্টল করে নিলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে। তো যদি না থাকে, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রথম দুইটা ল্যাবে হচ্ছে আমরা বিভিন্ন কমান্ড লাইনের অপশন দেখবো, যে কমান্ড লাইন দিয়ে কাজ করলে কেমনে কি করা যেতে পারে সেটা নিয়ে। এরপরে হচ্ছে আমাদের একটা অনলাইন হবে মানে ল্যাব 3-তে। এরপর থেকে হচ্ছে আমরা ল্যাবে হয়তো ডিসকাশন করব, বা তোমাদের ল্যাবেও অনলাইন হবে, সাথে সাথে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যে বিভিন্ন টপিক যেগুলো তোমরা থিওরিতে পড়বা, সেই টপিক গুলার উপরই হচ্ছে তোমাদেরকে ল্যাবে ডিসকাস করে সেগুলাকে তোমাদের অ্যাসাইনমেন্ট টাইপ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো প্রতি সপ্তাহে আমাদের সাবমিশন আছে, এবং মোটামুটি সপ্তাহের কাজ সপ্তাহে করলে তোমাদের উপরে কোনো প্রেশার পড়বে না, ইজিলি ল্যাবটা ইনশাল্লাহ গ্রেড তুলে ফেলতে পারবা। ঠিক আছে? তো আমি হচ্ছে আমাদের আজ আর মার্কস ডিস্ট্রিবিউশন যেটা, সেটার মধ্যে যদি বলি, নর্মালি ল্যাব গুলাতে যেরকম হয় আমরা আসলে ওইভাবে আগাবো। অ্যাজ ইন অ্যাটেন্ডেন্সে হয়তো 20%, তারপর অনলাইন অফলাইন সেটাতে মিলে হচ্ছে 40%, ফাইনাল মিল সেটা হচ্ছে 40%। বাট এগেইন অ্যাজ আছে আমরা অনলাইনে নিচ্ছি, এগুলা একটু চেঞ্জ হইতে পারে, এবং তোমরা কিরকম পারফর্ম করতেছো তার উপর বেস করে আমরা ওয়েটটাকে একটু কম বেশি করতে পারি, যাতে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে ভালো গ্রেড পাও, সেরকম চিন্তা ভাবনা করে আর কি ওয়েটটাকে সিস্টেম করা হবে। ওকে। সো আমরা যদি আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মেইন থিমটা হবে হচ্ছে তোমরা কমান্ড লাইনটাকে, মানে কমান্ড লাইনে আমাদের কি কি রকম সুবিধা দিবে সেই সব জিনিসপত্র নিয়ে, এবং ওইসবের কি কি কমান্ড আছে সেগুলো হচ্ছে আমরা একটু অভ্যস্ত ট্রাই করব। সো যারা অলরেডি উবুন্টু ইনস্টল করছি, তোমরা চাইলে হচ্ছে পাশাপাশি ক্লাসটাকে ফলো করতে পারো, ইন দ্যাট কেস যে কোনো কোশ্চেন অ্যারেজ করলে মানে এখনই কোশ্চেন করতে পারো। আর যারা করি নেই তারা হচ্ছে অবশ্যই এই সপ্তাহের মধ্যে ইনস্টল করবাই, এবং পুরো ক্লাসটাই হচ্ছে তোমরা চেষ্টা করো নিজেরাই আবার মানে ফলো থ্রু করতে। তখনও যদি কোনো প্রবলেম ফেস করো, নেক্সট ক্লাসে অবশ্যই সেটা আস্ক করো, বা ইন দা মিন টাইম যদি মেল করতে চাও সেটাও কমপ্লিটলি ফাইন। ঠিক আছে? সো আমি একটু এখান থেকে শুরু করি। সো এখন কথা হচ্ছে, আমরা এই যে কমান্ড লাইন বলতেছি, কেন এই কমান্ড লাইনটা আসলে আমরা শিখতে চাচ্ছি? মানে জিনিসটা হচ্ছে এরকম, চিন্তা করে দেখো যে তুমি যখন কোন একটা সফটওয়্যার ইউজ করতেছো, মানে একটা ইউজার হিসেবে তোমার আসলে কতটুকু স্বাধীনতা আছে। ওই সফটওয়্যার তোমাকে যতটুকু অপশন দিচ্ছে শুধুমাত্র ততটুকু। সো ওই সফটওয়্যার যদি আমাকে বলে আমি জাস্ট এই কাজ করতে পারবো, তুমি এই কাজের বাইরে কোনো কিছু করতে পারবা না। যখন তোমার বাইরে কোনো কিছু করতে মন চাবে, তোমার তখন ওই সফটওয়্যারের প্রোগ্রামারকে বলতে হবে, সে সেই অপশনটা তোমাকে ওপেন করে দিবে, তারপর তুমি সেই করেসপন্ডিং কাজটা করতে পারবা। কমান্ড লাইনের সুবিধাটা হচ্ছে এরকম, তখন তুমি আসলে হচ্ছে প্রোগ্রামার। সো অনেক রকম কমান্ড ইউজ করে তুমি তোমার মন মতো যে কোনো কাজই অনেক অনেক রকম কাজই আসলে এক্সিকিউট করে ফেলতে পারবা। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে, যেমন মনে করো কোন একটা টেক্সট ফাইল আছে, ওই টেক্সট ফাইলে সে মনে করো তুমি যখন কোন একটা টেক্সট ফাইল রিড করতে চাও, যে কোনো সফটওয়্যার দিয়ে তুমি যখন ওপেন করতে চাও, মানে নর্মালি যেটা হয় যে পুরো টেক্সট ফাইলটাই একসাথে ওপেন হয়ে যাবে। তো মনে করো যে কোনো একটা টেক্সট ফাইল, তোমার কোনো একটা ডেটা সেট আছে ফরসে, যেটা টেক্সট ফাইলে, সেটা সাইজ মনে করো হচ্ছে 10 GB, কথার কথা। ইন দ্যাট কেস তুমি যদি এই টেক্সট ফাইলটা ওপেন করতে চাও যে কোনো সফটওয়্যার দিয়ে, মানে সেটা হচ্ছে তোমার জন্য একটা হেভি প্রসেস হবে, এবং দেখা যাবে তোমার পিসিটা স্লো হয়ে যাচ্ছে।
কিন্তু তুমি যদি কমান্ড লাইনের ইউজটা জানতা, হয়তো তোমার এই পুরো ডেটা সেটটা দেখার প্রয়োজন নাই, জাস্ট ডেটা সেটের সম্পর্কে একটা আইডিয়া করা দরকার। তো তুমি যদি হচ্ছে মানে ওই টেক্সট ফাইলটা যদি প্রথম 10 লাইন বা শেষ 10 লাইন এমন কোনো কিছু একটা ওপেন করতে পারতা, তাহলে হয়তো তোমার কাজ চলে যাইতো। কিন্তু নর্মাল কোনো একটা সফটওয়্যার দিয়ে হয়তো তুমি সেই কাজটা করতে পারতেছো না। এগেইন মানে সফটওয়্যারটা তোমাকে এরকম কোনো সুবিধা দিচ্ছে না, সো তুমি সেরকম কোনো সুবিধা নিতেও পারতেছো না। কিন্তু এই কাজটা কমান্ড লাইন দিয়ে খুবই ইজিলি পসিবল। আবার সফটওয়্যার দিয়ে যেমন তুমি কোনো একটা ডেডিকেটেড ওয়ার্ড ওই টেক্সট ফাইলটা আছে কিনা সেটা ইজিলি বের করতে পারো, ওইটা কমান্ড লাইন দিয়েও ইজিলি বের করা পসিবল। মানে পয়েন্টটা হচ্ছে এরকম যে কমান্ড লাইন দিয়ে যখন আমরা কাজ করব আমাদের কাছে আসলে অনেক বেশি অপশন ওপেন হয়ে যায়। অ্যাজ তুমি তখন নিজেই প্রোগ্রামার, তুমি তখন নিজের মানে প্রয়োজন মতো যে কোনো কাজ মানে সামহাও দেখবা হচ্ছে অনেক সব রকম অপশনই আসলে ওপেন, যে তুমি যে কাজই করতে চাচ্ছ সেই কাজটা তুমি কমান্ড লাইনের থ্রুতে বের করে নিয়ে আসতে পারতেছো। ঠিক আছে। আর আরেকটা সুবিধা হচ্ছে এরকম যে তুমি শুধু কমান্ড লাইন না, এজ কমান্ড লাইন দিয়ে তুমি অ্যাকচুয়ালি যে কোনো মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামই আসলে রান করতে পারতেছো। মানে গিভেন তুমি সেই ল্যাঙ্গুয়েজের ডেডিকেটেড আইডি বা মানে যেটা দিয়ে তুমি এক্সিকিউট করবা সেটা ইনস্টল করে রাখছো, সেখান থেকে আউটপুটটা ফেচ করে নিয়ে আবার তুমি তোমার প্রয়োজন মতো কাজ করে ফেলতে পারবা। মানে অনেক ডাইভার্স সুবিধা তোমাকে আসলে কমান্ড লাইন দিবে। মানে যখন তুমি জিনিসটাতে একটু অভ্যস্ত হয়ে যাবে, তুমি তোমার প্রয়োজন মতো যেভাবে যা দরকার তা ফেচ করে নিয়ে মানে স্মুথলি কাজটা করতে পারবা। ঠিক আছে। সো এটাই হচ্ছে বলতেছে যে GUI যখন মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা তোমার টাস্কটা ইজি করে দিবে একদম। মানে নোভিস ইউজার হিসেবে জিনিসটা খুবই স্মুথ, বাট যদি তুমি আর একটু ডাইভার্স কাজ করতে চাও তখন তোমাকে কমান্ড লাইন আরো অনেক বেশি সুবিধা দিবে। সো গিভেন তুমি ল্যাঙ্গুয়েজটা আর কি স্মুথলি ইউজ করতে পারো। তো সেটার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি বা সেগুলো হচ্ছে আমাদের শেল কমান্ড। সো এটা হচ্ছে গিয়ে তোমার কিবোর্ড থেকে কমান্ড নেয় এবং অপারেটিং সিস্টেমের কাছে যখন সেটা পাস করে ওএস ডিরেক্টলি সেই জিনিসটা এক্সিকিউট করে তোমাকে আউটপুট দিয়ে দেয়। সো এরকম শেল ল্যাঙ্গুয়েজের মতো আরেকটা আছে হচ্ছে আমাদের ব্যাশ, বাট আমরা মোস্টলি হচ্ছে এই শেলটা নিয়েই হচ্ছে মানে যাবতীয় সবকিছু করার চেষ্টা করব। তো আমরা যদি হচ্ছে আমাদের কাজটা শুরু করি, আমরা যাবতীয় সবকিছু করবো হচ্ছে টার্মিনালে। এই যে কমান্ড লাইন বলতেছি, যাবতীয় সকল কোড হচ্ছে আমরা লিখবো হচ্ছে টার্মিনালের মধ্যে এবং সেখান থেকে এক্সিকিউট করে করে আমরা হচ্ছে আমাদের আউটপুটটা নিয়ে কাজ করব। তো টার্মিনাল ওপেন করার জন্য সিস্টেমটা হচ্ছে তুমি আইদার এই জায়গা থেকে ক্লিক করে টার্মিনাল লিখে দেন হচ্ছে এটা ওপেন করতে পারো, অথবা উবুন্টুর জন্য যেটা আছে কন্ট্রোল অল্টারনেট টি, এটাও যদি প্রেস করো তাহলে তোমার টার্মিনাল ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তো টার্মিনালের মধ্যে উবুন্টুতে আসলে অনেক রকম কিবোর্ড শর্টকাট আছে। সো তোমরা যদি এগুলো একটু দেখো, মানে একটা শর্টকাট শেখার সিস্টেম হচ্ছে মনে হয় উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে রাখতে হচ্ছে তোমাকে অনেকগুলো শর্টকাট দেখাবে। তোমরা যদি এগুলো একটু মানে পড়ে নাও তখন দেখবা কাজ করা শুধু কিবোর্ড দিয়ে তুমি অনেক স্মুথলি কাজ করতে পারতেছো। বাট আমার কেসে হচ্ছে আমার মাউস ইউজ করা লাগতেছে কারণ আমার কিবোর্ডে বেশ কয়েকটা বাটন একটু মানে ঝামেলা হয়ে আছে। সো এই জায়গার মধ্যে মানে তোমরা হচ্ছে কিবোর্ড দিয়ে বেশিরভাগ কাজ করা ট্রাই করবা, যেটা বলার জন্য এই কথাটা বলা। কিবোর্ড দিয়ে কাজ করে দেখবা হচ্ছে কাজ করা আরো বেশি স্মুথ হয়ে যায় এবং কিছুদিন কাজ করলে দেখবা এটাতে হাত চলে আসছে। তো তুমি যখন টার্মিনাল ওপেন করবা সবার ফার্স্টে তুমি হচ্ছে এই জিনিসটা দেখতে পাবা। এটা আসলে কি বোঝাচ্ছে? সবার ফার্স্টে এই @এর আগে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার ইউজার নেম। তুমি যে ইউজার নেমে লগ ইন করছো সেটা দেখা যাবে হচ্ছে এই জায়গায়। @এর ইমিডিয়েট পরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের মেশিন নেম। যে যে মেশিন তুমি যখন উবুন্টু সেটআপ দিবা তখন তোমার কোনো একটা মেশিন নেম প্রোভাইড করা লাগে, সেই মেশিন নেমটা দেখা যাবে হচ্ছে এই জায়গার মধ্যে। কোলনের পর এই যে এই সাইনটা আছে, এই জিনিসটাও সবসময় হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। মানে এই টার্মিনালটা এখন কোন জায়গাতে পয়েন্ট করে আসছে, ডিরেক্টরি বলতে ফোল্ডার বোঝাচ্ছে। মানে সবসময় টার্মিনালটা কোনো একটা ফোল্ডারকে পয়েন্ট করে করে সেই জায়গাতে হচ্ছে আমরা বিভিন্ন আউটপুট গুলা দেখি। তো এই মোমেন্টে এটা কোন ফোল্ডার বা কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে পয়েন্ট করে আছে সেটা হচ্ছে শো করে হচ্ছে এই টিলডা সাইনটা। মোস্ট প্রবাবলি আমার নামটা এক্স্যাক্টলি খেয়াল নাই, এই কার্লি সাইনটা। ঠিক আছে। সো এই কার্লি সাইন দিয়ে আসলে বোঝা হচ্ছে হোম ডিরেক্টরি। আর লাস্টে যে ডলার সাইনটা দেখাচ্ছ সেটা হচ্ছে তুমি যে ইউজার, তুমি আসলে কোন টাইপের ইউজার সেটা হচ্ছে শো করতেছে এই জিনিসটা। তো যারা নর্মাল ইউজার তাদের জন্য শো করবে হচ্ছে এই ডলার সাইনটা, আর তুমি যদি সুপার ইউজার হও ইন দ্যাট কেস সেটা শো করবে হচ্ছে এই হ্যাশ সাইনটা। তো নর্মাল ইউজার সুপার ইউজার এটা বলতে কি বোঝাচ্ছি? উবুন্টুর মধ্যে আমাদের কাছে এই সুবিধা দেওয়া আছে যে বিভিন্ন মানে ইউজারকে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে ভাগ করার সুযোগ আছে। তো এক এক ইউজারের এক এক রকম পারমিশন দেওয়া আছে। তো তুমি যদি নর্মাল ইউজার হও
তুমি এইটার যে মেইন সিস্টেম আছে সেগুলোর অনেক কিছু হচ্ছে ম্যানিপুলেট করতে পারবা না। কিন্তু তুমি যদি সুপার ইউজার হও, তুমি ডিরেক্টলি অনেক কিছুতে মানে ম্যানিপুলেট করতে পারবা, এবং হয়তো মানে বুঝে না বুঝেও পুরো সিস্টেমটাকে চাইলে ক্র্যাশ করে ফেলতে পারবা। ঠিক আছে? তো ওরা অনেক রকম ইউজার ক্যাটাগরি তোমাকে অপশন অ্যাভেলেবল করে রাখে, এবং তুমি তো মানে চাইলে সেরকম ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা পুরো সিস্টেম আর কি ডিজাইন করতে পারতেছো বা একটা সিস্টেম দিতে পারতেছো, এমন একটা সুবিধা। তো যেগুলা বললাম কোনো কিছু নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে, তো যদি না থাকে আমরা আর সব ল্যাঙ্গুয়েজের মতো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি। তো নর্মাল আমরা প্রিন্টে বা জাভার ক্ষেত্রে ওই সিস্টেম আউট দিয়ে যেটা করছি সেটা হচ্ছে আরেকটা ভার্সন হলো এই ইকোটা। এখানে প্রিন্ট করার জন্য আমরা যেটা করি ইকো, এরপর হচ্ছে তুমি যেটা লিখবা সেই লাইনটা হচ্ছে এখানে প্রিন্ট হবে। তো আমরা যদি ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখি, তো বুঝতে পারতেছো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হবে। এটাতে তুমি চাইলে ডাবল কোটে জিনিসটাকে এনক্লোজ করতে পারো বা সিঙ্গেল কোটে এনক্লোজ করতে পারো, কিন্তু প্রিন্ট করার সময় এই সিঙ্গেল কোট বা ডাবল কোট কোনটাই আসলে প্রিন্ট হবে না। তো তুমি যদি মানে সিঙ্গেল কোট বা ডাবল কোটে সেটাকে প্রিন্ট করতে চাও, মানে সিঙ্গেল কোটটাকে শো করতে চাও, মানে অন্য সব ল্যাঙ্গুয়েজের মতো এখানেও হচ্ছে আমাদের একটা এসকেপ ক্যারেক্টার দিতে হবে। ইন দ্যাট কেস সেটা হচ্ছে তোমাদেরকে শো করবে। সো ইন দ্যাট কেস মানে তুমি যদি এই এসকেপ ক্যারেক্টার দিয়ে তারপর হচ্ছে গিয়ে সিঙ্গেল কোট দাও, ইন দ্যাট কেস সেই সিঙ্গেল কোটটা হচ্ছে এখানে প্রিন্ট হবে। সো আমরা যদি হচ্ছে মানে শেল কমান্ড যখন আমরা যদি কোনো একটা স্ক্রিপ্ট লিখতে চাই, ইন দ্যাট কেস ডিবাগিং পারপোজে আমরা নর্মালি যেরকম মানে একটা সিস্টেম করে রাখছি যে প্রিন্ট করে করে জিনিসটাকে শো করা, ইকোটা হচ্ছে আমাদের সেরকম টাইপ সুবিধা দিতে পারে। আর নর্মালিও প্রিন্ট করার জন্য যে কোনো আউটপুট সেটা হচ্ছে আমরা ইকোটা ইউজ করতে পারবো। ইকোর মধ্যে শুধু প্রিন্ট না, এখানে আসলে আরো বেশ কিছু অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ আছে। আমরা সামনেই দেখবো যে বিভিন্ন সুইচ অন করা যায় যে কোনো কমান্ডের মধ্যে, সেগুলা ইউজ করে করে আরো অনেক রকম অ্যাডভান্টেজ আসলে ইকো থেকেও নেওয়া যেতে পারে। নেক্সট আমরা আরেকটা কমান্ড দেখি, মানে আমরা আস্তে আস্তে কমান্ড গুলোর সাথে পরিচিত হব। এখানে বেশ কিছু কমান্ড আছে, তারপর আমরা ম্যানুয়ালের মধ্যে আরো বেশ কিছু কমান্ড আছে, সেগুলো হচ্ছে একটু দেখবো। মোটামুটি কমান্ড দেখা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হবে। ঠিক আছে? সো এরপরে আমরা যে কমান্ডটা দেখতেছি সেটা হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। মানে এটা হচ্ছে তুমি ওই যে বলতেছিলাম যে যে কোনো টাইমে টার্মিনালটা কোনো একটা ওয়ার্কিং ডিরেক্টরি বা কোনো একটা ফোল্ডারকে পয়েন্ট করে রাখে। তো বর্তমানে টার্মিনালটা কোন ফোল্ডারকে পয়েন্ট করে রাখছে সেটা যদি দেখতে চাই আমরা, সেটা দেখার ওয়েটা হচ্ছে এই পিডব্লিউডি কমান্ডটা, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। সো আমি যদি এটা রান করি তাহলে দেখা যাচ্ছে এখন আমার টার্মিনালটা হচ্ছে আমার যে হোম ফোল্ডার আছে তার মধ্যে যে ইউজার নেম আছে সেটার ফোল্ডারটাকে পয়েন্ট করে আছে। সো যে কোনো মোমেন্টে আমি যদি ওয়ার্কিং ডিরেক্টরি দেখতে চাই সেটার জন্য হচ্ছে পিডব্লিউডি কমান্ডটা। আচ্ছা, এখান থেকে আমি জিনিসটা আর এই পাশ থেকে না দেখায় আমি ডেডিকেটেড কোন একটা ফোল্ডারের থ্রুতে জিনিসটা একটু দেখাতে যাচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তে আমি আপাতত এইভাবে আচ্ছা আপাতত এইভাবে কাটি, আমি পরে আরেকটা জিনিস দেখাবো। So, আমি একটা ফোল্ডার এমনিতে ক্রিয়েট করি, যে মনে করো ল্যাব 1 তোমরা হচ্ছে B2 সেকশন। এই জায়গার মধ্যে আমি যদি মানে আমার টার্মিনালটাকে আমি যদি মানে এই ফোল্ডারটাকে পয়েন্ট করতে চাই, অর্থাৎ আমার টার্মিনালের ওয়ার্কিং ডিরেক্টরি যদি আমি এটা চাই, তো সেই ফোল্ডারের মধ্যে ঢুকে মানে উবুন্টুতে সিস্টেমটা দেয়, তুমি রাইট ক্লিক করলে ওপেন ইন টার্মিনাল অপশন আসে। সো বর্তমানে আমার টার্মিনালটা হচ্ছে এই ওয়ার্কিং ডিরেক্টরি মানে এই ফোল্ডারটাকে পয়েন্ট করে থাকবে। তো এখন যদি আমি পিডব্লিউডি প্রেস করি তাহলে দেখো যে মানে এখানের মধ্যে যে পাথটা আছে সেই পাথ পুরোটা হচ্ছে প্রিন্ট করছে, এবং লাস্ট পাথটা হচ্ছে lab1b2 অর্থাৎ এই ফোল্ডারটা। ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমরা একটু জিনিসপত্রগুলা এখন যেসব কাজ আমার টার্মিনালে করব অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডিরেক্টরিতে জিনিসটা কিভাবে কি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমরা ভিজুয়াল করতে পারবো। সো সে মনে করো আমি এই ওয়ার্কিং ডিরেক্টরিতে বেশ কিছু ফোল্ডার ক্রিয়েট করতে চাই। মানে তুমি চাইলে টার্মিনাল থেকে ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডারে ঢোকা, সেখানের মধ্যে বিভিন্ন কাজ করা, ফাইল ক্রিয়েট করা, ফাইলের কাজ করা, সবকিছু হচ্ছে টার্মিনাল থেকে করে ফেলা পসিবল। এবং যখন তুমি টার্মিনাল থেকে করতেছো চাইলে অনেক রকম অপশন অ্যাড করে দেওয়া পসিবল, যার মানে থ্রুতে তুমি সেই জিনিসগুলোকে আরো অনেক ভাবে ম্যানিপুলেট করতে পারবা। জাস্ট নর্মাল ফাইল ক্রিয়েশন, ফোল্ডার ক্রিয়েশন এমন না। সো সে মনে করো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, যে সে ওই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে হ্যালো, কিছু একটা দিলাম আর কি। তো যখন আমি এখানে এমকেডি দিচ্ছি মানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, তখন হচ্ছে আমরা দেখতেছি
যে মানে ফোল্ডার ক্রিয়েটর কমান্ডটা হচ্ছে মেক ডিরেক্টরি mkdir এরকম কিছু, ঠিক আছে? তো তুমি যদি এই কমান্ডের পর যে ফোল্ডারের একটা নাম দিয়ে দাও, সেই করেসপন্ডিং ফোল্ডারটা হচ্ছে এই জায়গাতে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আর যে কোনো ফোল্ডারে মানে ঢোকার জন্য কমান্ডটা হচ্ছে, আচ্ছা আমি আগে বেশ কিছু একটু জিনিস করি তারপর একবার করি। আচ্ছা, ফোল্ডারে ঢোকার জন্য কমান্ডটা হচ্ছে সিডি, এটা দিয়ে বোঝা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে? তো সিডি কমান্ডটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে ঢুকতে পারবা, চাইলে ফোল্ডার থেকে বের হতে পারবা, এরকম একটা সিস্টেম। তো চেঞ্জ ডিরেক্টরি করে তুমি যদি কোনো একটা লোকেশন দিয়ে দাও যে আমি এই লোকেশনটায় ডিরেক্টরি চেঞ্জ করে যেতে চাই, তো কারেন্ট ডিরেকশন থেকে এই হ্যালো লোকেশনটা অ্যাক্সেসেবল, তো সে এখন এই হ্যালো ফোল্ডারটার মধ্যে ঢুকে যাবে। তো আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এখন আমি যদি একটা প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেই, অর্থাৎ এখন আমার টার্মিনালটা কাকে পয়েন্ট করে আছে, সে এখন পয়েন্ট করে আছে এই হ্যালো ফোল্ডারটার মধ্যে। তো এখন পয়েন্ট করে আছে হ্যালোর মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে। তো এই জায়গার মধ্যে মনে করো আমি আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই যার নাম দিলাম সে হচ্ছে ওয়ার্ল্ড। সো এখন জিনিসটা কেমন হবে, হ্যালোর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে যার নাম হচ্ছে ওয়ার্ল্ড। এটা কেন পসিবল হইলো, কারণ টার্মিনালের মধ্যে আমি এই হ্যালো ওয়ার্কিং ডিরেক্টরিতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেই জন্য। ফোল্ডারের সাথে চাইলে হচ্ছে বিভিন্ন ফাইলও ক্রিয়েট করা যায় টার্মিনাল দিয়ে, সেটার জন্য কমান্ডটা হচ্ছে টাচ। তুমি যদি টাচ লিখে কোন একটা ফাইলের নাম লেখো, সেই ফাইলটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে, যে ওয়ার্কিং ডিরেক্টরি যেখানে পয়েন্ট করে আছে সেই জায়গায় ক্রিয়েট হয়ে যাবে। তো সে মনে করো আমি a.text এরকম একটা ফাইল ক্রিয়েট করলাম, আর একটা ফাইল ক্রিয়েট করলাম b. সে মনে করো mp3, যে কোনো রকম ফাইল তুমি ক্রিয়েট করতে পারবা। তো সেই b.mp3 এরকম ফাইল তোমার ক্রিয়েট হয়ে গেল। তো দুইটা জিনিস, একটা হচ্ছে mkdir, এটা দিয়ে আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আর টাচ এই কমান্ডটা দিয়ে আমি হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারি। সোফার যে কথাগুলো বললাম স্যার এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন? বলো। স্যার mkdir এর পরে আমি যদি স্পেস দিয়ে যতগুলা ওয়ার্ড লিখবো ততগুলা ফোল্ডার ক্রিয়েট হবে, কিন্তু আমি যদি একটা ফোল্ডারের নাম কয়েকটা ওয়ার্ড দিতে চাই ওটা কিভাবে দিব? সেটা দেওয়ার জন্য তুমি হচ্ছে সিঙ্গেল কোটে জিনিসটাকে আটকে দিতে পারো। সে মনে করো ABC কিছু একটা নাম দিলাম, দাঁড়াও, সরি আমি তো কমান্ড লিখতে ভুল করছি। ইন দ্যাট কেস তুমি হচ্ছে কোটেশনে জিনিসটাকে এনক্লোজ করে দিবা, তাহলে জিনিসটাকে হচ্ছে ওরা মানে তুমি যতটুক লিখবা পুরোটাকে একটা স্ট্রিং চিন্তা করে সেটার করেসপন্ডিং হচ্ছে ফোল্ডারটার নাম দিয়ে দিবে, ঠিক আছে? আর মানে থ্যাংক ইউ এখন, স্যার। হ্যাঁ, এখন তো মনে করো একজনের কোশ্চেন আসলো, তোমরা যখন মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে যাবা অনেক ডাইভার্স কোশ্চেন মাথায় আসবে। সবগুলাই মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে জিনিসটা হয়, সবগুলাই তোমার টার্মিনালে একবার ট্রাই করে দেখবা। বেশ কিছু আমি অপশন দেখাবো যে টার্মিনালে কিভাবে মানে বিভিন্ন ম্যানুয়াল দেখা যায় বা কোন ভাবে কি অপশন ওপেন করা যায়, এগুলো হচ্ছে সামনে দেখাচ্ছি। তো যখন তুমি টার্মিনাল ট্রাই করবা এরকম মানে এটা তো ফার্স্ট সিম্পল একটা ইরর, অনেক রকম ইরর তোমরা দেখতে পাবা, সেগুলো হচ্ছে একটু ঘাটাঘাটি করলেই তোমাদের অনেক কোশ্চেনের অ্যান্সার বের হয়ে আসবে। তারপরে যদি আমরা কিছু বের করতে না পারি, মানে গুগল করে বা এমনিতে না করে, অবশ্যই আমাকে পরে হইলেও আস্ক করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত যেগুলো দেখাইলাম সেটা নিয়ে? ওকে, সো এটা ছিল হচ্ছে তুমি ফোল্ডার ক্রিয়েট করতে পারো, ফাইল ক্রিয়েট করতে পারো, এসব জিনিসপত্র জাস্ট ইনিশিয়াল পার্টটুকু। যে কোনো একটা ওয়ার্কিং ডিরেক্টরিতে কি কি ফোল্ডার বা ফাইল আছে তুমি চিন্তা করে দেখো। এখন তো আমরা আসলে এটা ওপেন করে রাখছি, কিন্তু নর্মালি আমি যখন টার্মিনালে কাজ করব, বা ইভেন তোমরা কারো কি সার্ভারে কাজের আইডিয়া আছে কিনা আমি শিওর না, সার্ভারে যখন কাজ করা হয় মানে অধিকাংশ সার্ভারে হচ্ছে আমাদের লিনাক্স বেস সিস্টেম থাকে, মানে এরকম কোন একটা উবুন্টু বা কোন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে, তোমার সামনে জাস্ট একটা টার্মিনাল ওপেন থাকবে, তুমি এরকম কোনো গুই দিয়ে কোন জায়গায় কি আছে কিছু দেখতে পাবা না। তো ওই সব সিস্টেমের জন্য আসলে আমাদের এই কমান্ড লাইনে কাজ করা অভ্যস্ততা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম, তুমি যদি এখন দেখতে চাও এই যে আমি বর্তমানে যে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি, এই জায়গার মধ্যে আসলে কি কি ফাইল বা ফোল্ডার মানে অ্যাভেলেবল আছে, এটা দেখার জন্য যে সিস্টেম যে কমান্ডটা আছে সেটা হচ্ছে এলএস। এলএস কমান্ডটা দিলে ওই ওয়ার্কিং ডিরেক্টরিতে কোন কোন ফাইল বা ফোল্ডার আছে সবগুলা হচ্ছে সেই জায়গায় শো করবে। যেমন এখানে আমরা দেখতেছি এই যে ব্লু কালার দিয়ে এরকম সার্কেল ফিল সার্কেল করে দিছে, সেটা হচ্ছে আমাদের এটাও ফোল্ডার, ওয়ার্ল্ড এটাও হচ্ছে ফোল্ডার, আর এই দুটা হচ্ছে আমাদের দুটা ফাইল, ঠিক আছে?
এই এলএস কমান্ডটা দিয়ে তুমি চাইলে হচ্ছে ওই ফোল্ডারটার মধ্যে কোন কোন হিডেন ফাইলও আছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, ওইটা দেখার আগে আমি আরেকটু জিনিসপত্র বলি, যে আমরা একটা সিডি কমান্ড বলছিলাম না, সিডি কমান্ডটার কাজ কি ছিল, তুমি চাইলে ডিরেক্টরি চেঞ্জ করতে পারো, যে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমি কোন একটা ফোল্ডার যদি ঢুকতে চাই সেটার জন্য আমি একটা সিডি কমান্ড ইউজ করতে পারি। যেমন এখন আমরা যদি ওয়ার্ডে ঢুকতে আচ্ছা, এটা তো আমরা দেখাইলাম যে হ্যালো দিয়ে আমি এই জায়গার মধ্যে আসছিলাম। যদি আমরা ফোল্ডারটা থেকে ব্যাক করতে চাই, মানে বের হয়ে আসতে চাই, সেটার জন্য হচ্ছে একটা কমান্ড আছে, যে সিডির পর তুমি যদি প্রিভিয়াস প্যারেন্ট ফোল্ডারে যেতে চাও, সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে দুইটা ডট দিই। তো সিডির পর দুইটা ডট দিয়ে আসলে বোঝায় তুমি প্রিভিয়াস ফোল্ডারে যেতে যাচ্ছ। তো এখন আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে যে হ্যালো নামের ফোল্ডারটা, সেটার মধ্যে যেগুলো আছে সেটার মধ্যে। তো আমি যদি সিডির দুইটা ডট এন্টার করি, এখন আমার ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ হয়ে এটার পিছনে যে ফোল্ডার ছিল lab1b2 সেটার মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো আবার যদি আমি ভিতরে ঢুকতে চাই, আচ্ছা এটার মধ্যেও আবার তুমি চাইলে কি করতে পারো, যে জাস্ট একটা একটা লোকেশন না দিয়ে পুরো মানে অ্যাড্রেস দিয়ে দিতে পারো, যে আমি এই ফোল্ডারের মধ্যে এখানের মধ্যে এখানে যেতে যাচ্ছি। ঠিক আছে, তো সে মনে করো আমরা তো এই হ্যালো নামে ফোল্ডার এক্সিস্ট করে এটা জানি, সেটার মধ্যে আমরা হচ্ছে এবিসি নামে একটা ফোল্ডার করছিলাম, ওয়ার্ড নামে একটা ফোল্ডার করছিলাম। সে মনে করো আমি হ্যালোর মধ্যে যে ওয়ার্ড আছে সেটার মধ্যে আমি মানে সিডি দিয়ে চেঞ্জ করে যেতে যাচ্ছি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, যে অ্যাড্রেস নরমালি আমরা যেরকম ভাবে দেই সেরকম ভাবে স্ল্যাশ দিয়ে জাস্ট লিখে দিলেই, আমি যেটা এখন এন্টার প্রেস করি, তোমরা এখান থেকেও দেখতে পাচ্ছ আসলে হ্যালোর পর ওয়ার্ল্ড আমরা এখানে চলে গেছি। আমি যদি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেই, আবার আমরা মানে দেখতে পাচ্ছি যে আমাদের এখন ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে এই ওয়ার্ল্ড নামের ফোল্ডারটা। ঠিক আছে, তো যখন তুমি আসলে আরেকটা জিনিস একটু বলি, যে এরকম তুমি যখন কমান্ড লাইনে জাস্ট লিখে যাচ্ছ, অনেকগুলো লেখা হয়ে গেলে দেখাটা একটু গার্বেজ টাইপ লাগে। তো পুরো স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ক্লিয়ার, এই ওয়ার্ডটা। তো আমি যদি ক্লিয়ার প্রেস করি তাহলে হচ্ছে আমি যত কিছু এখন পর্যন্ত লিখলাম পুরো স্ক্রিনটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে ওয়ার্ড নামের ফোল্ডারটা, বাট আমরা হচ্ছে এলএস নিয়ে আরো বেশ কিছু কাজ দেখতে চাই। তো সেটার জন্য আমরা একটা ওয়ার্ল্ডের প্রিভিয়াস যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে যেতে যাব। তো সেটার জন্য আমরা কি কমান্ড বললাম মাত্র, সিডির পর আমি যদি দুইটা ডট দেই তাহলে আমি প্রিভিয়াস ফোল্ডারে চলে আসতে পারবো। তো এখান দিয়ে আমি হচ্ছে এই জায়গায় চলে আসলাম, মানে হ্যালো নামের ফোল্ডারে চলে আসলাম। এখন যদি আমি এলএস কমান্ড দেই, আমি দেখতেছি আমার কাছে হচ্ছে দুইটা ফোল্ডার আর দুইটা ফাইল আছে। এই ফোল্ডার আমি একটু আগে বলছিলাম, মানে তুমি যে কোনো কমান্ডের মধ্যে আরো অনেক রকম অপশন আসলে অ্যাভেলেবল আছে। ওই অপশন গুলাকে হচ্ছে তোমরা যদি মানে আমরা ইউজ করি তাহলে হচ্ছে মানে আরো অনেক রকম ফিচার আর কি ওপেন হয়ে যাবে। যেমন এই এলএস কমান্ডের মধ্যে তুমি যদি হিডেন কি কি ফাইল আছে সেগুলো যদি দেখতে চাও, সেটার জন্য কমান্ড হচ্ছে -k, মানে অল ফাইলস, ভিতরে যত যত ফোল্ডার আছে সব ফোল্ডার ফাইল আছে সবকিছু সে শো করবে। তো ls -a দেই, ইন দ্যাট কেস দেখো একটু আগে চারটা ফোল্ডার, চারটা জিনিস হচ্ছে আমার দেখাচ্ছিল, যে দুইটা ফোল্ডার আছে দুইটা ফাইল আছে, এখন এই জিনিসগুলো দেখাচ্ছে, সাথে দুইটা এক্সট্রা জিনিস এখানে শো করতেছে, একটা হচ্ছে শুধু ডট, একটা হচ্ছে দুইটা ডট। এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো হচ্ছে উবুন্টুর রেসপেক্টে প্রতিটা ফোল্ডারের মধ্যে এরকম দুইটা ফোল্ডার আসলে হিডেন আছে। এই দুটো আসলে আছে না সোর্ট অফ পাথ টাইপ। যেমন এই দুইটা ডট, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আমি যদি প্রিভিয়াস ফোল্ডারে যেতে চাই তাহলে আসলে আমি এটা থ্রুতে যাব। আর সিঙ্গেল ডট দিয়ে বোঝাচ্ছে আসলে কারেন্ট ফোল্ডারে যদি থাকতে চাই সেটার জন্য হচ্ছে আমার এই সিঙ্গেল ডটটা। মানে আইডিয়াটা হচ্ছে এমন, আমরা যখন এই যে সিডি দুইটা ডট দিচ্ছিলাম, এটা দিয়ে আসলে আমরা কি করতেছিলাম, প্রিভিয়াস ফোল্ডারে যাচ্ছিলাম। কিন্তু সিডির কাজটা আসলে কি, ডিরেক্টরি চেঞ্জ করা, মানে সে তো আসলে একটা ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডারে যাচ্ছে। তো এখানে সিস্টেমটা হচ্ছে এমন, এই যে একটা ফোল্ডার হিডেন ফোল্ডার দেখাচ্ছে, এই ফোল্ডারের ফাংশনালিটি হচ্ছে এরকম, তুমি যদি এখানে ক্লিক করো সে আসলে তোমাকে ওই ফোল্ডারে ইনসার্ট করবে, বাট ফোল্ডারের পাথটা হচ্ছে প্রিভিয়াস ফোল্ডারটা। সিমিলারলি এখানে যে সিঙ্গেল ডটের যে ফোল্ডার দেখতেছো সেটা আসলে কারেন্ট ডিরেক্টরিকে পয়েন্ট করে আছে। সো এটারে তুমি যদি একটা ফোল্ডার টাইপ কল্পনা করো, এটার উপর যদি তুমি ডাবল ক্লিক করো সে তোমাকে আবার যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে ব্যাক করে নিয়ে আসবে। কথাবার্তাগুলো কি বোঝা যাচ্ছে? তা কেউ না বুঝতে পারলে একটু বলতে পারো। তো স্যার যদি আমরা স্যার ডবল ডট আর সিঙ্গেল ডটের এটা যদি একটু আরেকবার বলতেন। আচ্ছা মনে করো আমি যদি সিঙ্গেল ডট দেই, এই সিঙ্গেল ডটের পর আমি যদি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেই, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা আসলে কি করতেছিলাম, কোন একটা পাথ দিচ্ছিলাম। তো আইডিয়াটা হচ্ছে এরকম, এই সিঙ্গেল ডটের পর আমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওয়ার্ড কথাটা লিখি, এটা আসলে বোঝাচ্ছে
কারেন্ট ডিরেক্টরির মধ্যে যে ওয়ার্ল্ড নামে ফোল্ডার আছে সেটার মধ্যে চলে যাও। ঠিক আছে, তো আমি যদি এখন এন্টার প্রেস করি, এই দেখো আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ হয়ে ওয়ার্ল্ডে চলে আসছে। আর এখন যদি আমি এলএস এর পর মনে করো এই যে -a দিয়ে সব ফোল্ডার দেখতে চাই, এই ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে আমার দুইটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে আমার সিঙ্গেল ডট আর হচ্ছে ডাবল ডট। সো সিঙ্গেল ডটটা দিয়ে কারেন্ট ডিরেক্টরির মধ্যে যেটা আছে সেখানে আমি যেতে পারি। ডাবল ডটের কথাটা আমরা কি বলছিলাম, ডাবল ডটটা হচ্ছে আমার প্রিভিয়াস ফোল্ডারটাকে পয়েন্ট করে। সো আমি যদি এই ডাবল ডটটাকে এখন আমি সিডি করি, সে আসলে আমাকে কোথায় নিয়ে যাবে, এই মানে তুমি এভাবে কল্পনা করতে পারো যে এইখানের মধ্যে আমি যদি ডাবল ক্লিক করতাম, এই ডাবল ডট নামে যদি অ্যাকচুয়ালি একটা ফোল্ডার থাকতো, অ্যাকচুয়ালি আমি যদি মানে হিডেন ফোল্ডার শো করাই দিই, মোস্ট প্রবাবলি এটাও শো করবে। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করতাম, সে আমাকে আসলে প্রিভিয়াস ফোল্ডারটা নিয়ে যেত। সেম আইডিয়াটাই এখানে, যে আমি যদি চেঞ্জ ডিরেক্টরি করে ডাবল ডটে যেতে চাই, তো তার কাজ যেহেতু প্রিভিয়াস ফোল্ডারে পয়েন্ট করা, মানে প্রিভিয়াস ফোল্ডারে নিয়ে যাওয়া। সো এখন যদি আমি ডাবল ডটে মানে সিডি করি, মানে ডিরেক্টরি চেঞ্জ করি, সে আমাকে হচ্ছে প্রিভিয়াস ফোল্ডারটা নিয়ে আসবে। তো এগেইন আমি যদি এলএস দেই, মানে ইন দ্যাট কেস সে হচ্ছে আমাকে যাবতীয় যতগুলো ফোল্ডার আছে এই হিডেন দুইটা ফোল্ডার সহ সবগুলো হচ্ছে শো করতেছে, এবং এই সিঙ্গেল ডটটা হচ্ছে আমাকে কারেন্ট ডিরেক্টরি বোঝাচ্ছে, ডাবল ডটটা হচ্ছে আমাকে প্রিভিয়াস ডিরেক্টরি বোঝাচ্ছে। মানে মেইন কথাটা হচ্ছে এইটা, আমি আসলে অন্যভাবে ভিজুয়ালাইজ করা যায় সেটার রেসপেক্টে হচ্ছে একটু বেশি ডেসক্রাইব করলাম। বাট আইডিয়াটা কি বোঝা যাচ্ছে যে মানে সিঙ্গেল ডট ডাবল ডট এগুলো আসলে কাজ কি? জি স্যার। নাইস। তো এগেইন যদি আমি একটু ক্লিয়ার করি, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু এই জায়গা থেকে পয়েন্ট করে করে যাই। তো এই জায়গার মধ্যে আমরা বেশ কিছু কমান্ড দেখছি এবং সেগুলো হচ্ছে আরেকটু ডেসক্রাইব করবো আমরা। যে যেমন এই যে চেঞ্জ ডিরেক্টরি আমরা যেটা বলতেছিলাম, সেটার তুমি যখন সিডি এর পর কোনো একটা নাম দিবা, বুঝতে পারতেছো সেই ডিরেক্টরিতে হচ্ছে আমরা চলে যাব। তুমি চাইলে পুরা পাথ ডিফাইন করে দিতে পারো যে আমি আহ, এই ফোল্ডারের মধ্যে এখানে থেকে এখানে, মানে যদি তুমি ডিফারেন্ট একটা লোকেশনের পাথ পয়েন্ট করতে চাও যেটা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে যাওয়া যায় না, তাহলে বুঝতেছোই পুরো রুট থেকে কিভাবে যেতে হবে, পুরো জিনিসটাকে হচ্ছে আমার লিখে দিতে হবে। যেমন এই জায়গার মধ্যে, যেমন আমি যদি এখন এই যে ডকুমেন্টস নামে ফোল্ডারটা আছে, যে মিডিয়া অনটু ডকুমেন্টস এরকম, এটার মধ্যে যদি যেতে চাই, আমাকে তাহলে বলতে হবে এরকম করে যে সিডি মিডিয়া অনটু ডকুমেন্ট। যদি আমি এভাবে লিখি, ইন দ্যাট কেস সে আমাকে হচ্ছে এইখানে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার মধ্যে নিয়ে যাবে। কিন্তু তুমি এখান থেকে ডিরেক্ট এরকম লিখতে পারবে না যে সিডি ডকুমেন্টস, এমন করে লিখতে পারবে না। কারণ ইন দ্যাট কেস সে আসলে ডকুমেন্টস নামে যে কোনো ফোল্ডার এক্সিস্ট করে সেটা তো আসলে জানে না। সে সবসময় পয়েন্ট করে রাখতেছে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে, এখানের মধ্যে যে যে ফোল্ডার গুলো আছে শুধুমাত্র সেগুলোর মধ্যে সে শিফট করতে পারবে। এগুলা থেকে ডিফারেন্ট কোন একটা ফোল্ডারে যদি তুমি যেতে চাও, ইন দ্যাট কেস পুরো পাথটা একদম প্রথম থেকে কিভাবে কি যেতে হবে পুরোটুকু তুমি যদি ডিফাইন করে দাও, ডিফাইন করে দিতে পারো, ইন দ্যাট কেস সে হচ্ছে সেই লোকেশনটায় চলে যেতে পারবে। যেমন আমি যদি এখন এন্টার প্রেস করি, আমার ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ হয়ে এই জায়গার মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো আমি এখন আর এটা থেকে আমি একটু বের হয়ে যাই। আচ্ছা, টার্মিনাল ক্লোজ করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে আমাদের এক্সিট কমান্ড। ঠিক আছে, আমি একটু আবার এখান থেকে ওপেন করি, তাহলে একটু দেখানো সুবিধা হবে। সো এগেইন আবার এখানে আমরা একটু ওপেন করলাম। হ্যাঁ, তো সিডি কমান্ডের মধ্যে আহ, আরো দুই একটা জিনিস আছে, যেটা হচ্ছে এই যে বললাম সিঙ্গেল ডট ডাবল ডট, সেটা তো বললামই। আমাদের ডিফল্ট ডিরেক্টরি যখন আমি কোন একটা টার্মিনাল ওপেন করতেছি, তখন আমাদের ডিফল্ট ডিরেক্টরি হচ্ছে এই হোম ডিরেক্টরিটা, যেটা হচ্ছে আমাদের এই কার্লি যে সাইনটা আছে সেটা দিয়ে বোঝায়। তুমি যে কোনো টাইমে মানে যে কোনো লোকেশন থেকে হোম ডিরেক্টরি চলে যেতে পারবা। সেটার জন্য হচ্ছে আমাদের কমান্ড হলো, তুমি যদি শুধু সিডি দাও, শুধু সিডি প্রেস করলে সেও তোমাকে হোম ডিরেক্টরি নিয়ে যাবে, অথবা তুমি চাইলে সিডি পরে কার্লি সাইনটা দিয়ে হোম ডিরেক্টরিতে চলে আসতে পারো। ঠিক আছে, আর যেটা আমরা বারবার বলতেছিলাম রুট ডিরেক্টরি, রুট ডিরেক্টরির জন্য হচ্ছে আমাদের মানে রুট ডিরেক্টরি তুমি যদি যেতে চাও, সেটার জন্য হচ্ছে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশটা। তো ফরওয়ার্ড স্ল্যাশ যদি তুমি সিডি করো, সে তোমাকে একবারে রুটে নিয়ে যাবে। এই জায়গার মধ্যে হচ্ছে এখান থেকে তুমি বিভিন্ন ড্রাইভের মানে তোমার করেসপন্ডিং যে লোকেশন আছে সেগুলোর মধ্যে হচ্ছে চলে যেতে পারবা। তো এইখানের মধ্যে হচ্ছে অনেক সিস্টেমেরই অনেক রকম ফোল্ডার আছে, যেগুলোর মধ্যে হয়তো হাত দেওয়াটা একটু বোকামি হতে পারে। সো সিডি দিয়ে তুমি চাইলে হোম ডিরেক্টরি যেতে পারো, রুট ডিরেক্টরি যেতে পারো, এবং অ্যাকচুয়ালি যে কোনো ফোল্ডার ফাইল তোমার মতো করে অ্যাক্সেস করে জিনিসটাকে করতে পারো। আচ্ছা, এই জায়গার মধ্যে মোটামুটি সিডি নিয়ে এই আইডিয়া ছিল, এবং এখানের মধ্যে আসলে আরো বেশ কিছু সুইচের অপশন ওপেন আছে। তোমরা যদি আরেকটু ঘাটাঘাটি করো, আরো অনেক রকম ফিচার হয়তো তোমাদের সামনে ওপেন হয়ে থাকবে। ঠিক আছে, তো
সিডির পর আমরা এটা যেটা দেখছিলাম, আর রুট ডিরেক্টরির মধ্যে তফাৎটা কি? একটু আবার বলবা? হোম ডিরেক্টরি আর রুট ডিরেক্টরির মধ্যে তফাৎ। আচ্ছা, রুট ডিরেক্টরির আন্ডারে হচ্ছে আমাদের হোম ডিরেক্টরিটা আছে, মানে রুট ডিরেক্টরির মধ্যে আমাদের সিস্টেমের আরো অনেক ফোল্ডার গুলো আছে। হোম ডিরেক্টরি হচ্ছে মানে কোন একটা ইউজার, তোমার যে অনেকগুলা ইউজার থাকে না লগ ইন করার সময়, কোন একটা ইউজার করেসপন্ডিং ফোল্ডার গুলা থাকে হচ্ছে হোম ডিরেক্টরিতে। আর রুট ডিরেক্টরি হচ্ছে পুরো ওএস এ যে মেইন যে ফোল্ডার গুলা থাকবে, যেগুলো দিয়ে আমার ওএস টা চলতেছে, সেগুলো থাকবে হচ্ছে আমাদের রুট ডিরেক্টরির মধ্যে। ঠিক আছে, মানে হোম ডিরেক্টরি হচ্ছে রুট ডিরেক্টরির আন্ডারে, রুট হচ্ছে আরো বুঝতেছো রুট আর। স্যার আচ্ছা, এলএস এর ফুল ফর্ম কি স্যার? এলএস টা তো আমি আসলে অলওয়েজ লিস্ট করে বলে গেছি, এখন এটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে এটা একটু ঘাটা লাগবে, একটু নেট সার্চ করলে হয়তো জানা যাবে। মোস্ট প্রবাবলি লিস্টই বুঝাচ্ছে। হ্যাঁ, আমি অলওয়েজই এলএস লিস্ট এরকম করে বলে আছি, আমি এটা পুরো শিওর না, বাট তোমরা একটু গুগল করলে হয়তো জানতে পারবা। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আবার একটু ব্যাক করি। তো এলএস এর মধ্যে বেশ কিছু অপশন তোমরা এখানে দেখতেছোই, যে বেশ কিছু অপশন আসলে এলএস প্রোভাইড করে। আমরা একটু একটা একটা করে দেখি। যেমন ls -a, এটা আমরা অলরেডি দেখছিলাম, এটা দিয়ে হচ্ছে তোমার যত রকম ফাইল আছে অল ফাইল সে দেখাবে। সো এখানে যদি যত হিডেন ফোল্ডার গুলো থাকবে, হিডেন ফাইল থাকবে, সবকিছু এখানে শো করবে। ভালো কথা। এই জিনিসগুলোর মধ্যে মানে তুমি যদি লিস্ট আকারে দেখতে চাও, সেটার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে -l। ls -l দিলে এই জায়গার মধ্যে যত ফোল্ডার বা ফাইল আছে সবগুলো সে একটা লিস্ট আকারে দেখাবে, এবং এদের কোরেসপন্ডিং বেশ কিছু ইনফরমেশন হচ্ছে এই জায়গার মধ্যে শো করবে। যেমন এটা হচ্ছে তোমার সিকিউরিটি ইনফরমেশন, যে কি কিরকম পারমিশন এগুলো জিনিসের মধ্যে আছে, সেই জিনিসটা এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। আর এরপরের এক একটা জিনিস দিয়ে আসলে একরকম জিনিস বোঝাচ্ছে, এটা হয়তো বুঝতেছোই যে লাস্ট মডিফাইড, এটা ইউজার নেম, এরকম এক একটা জিনিস কোনো একটা ইনফরমেশন আসলে শো করতেছে। তো তুমি চাইলে এই যে এক একটা অপশন আছে, বিভিন্ন অপশন একসাথে ওপেন করতে পারো। যে চাইলে এই যে অল হিডেন ফাইলস সাথে লিস্ট আকারে দেখা, দুটো একসাথে করা যায়। সেটার জন্য সিস্টেমটা হচ্ছে এরকম, যে তুমি এই যে হাইফেন বা মাইনাসটা দিয়ে যেই যেই ফিচার সুইচ তুমি অন করতে চাচ্ছ, সবগুলো হচ্ছে পাশাপাশি লিখতে থাকবা। অথবা চাইলে এরকম করে না লিখে এভাবেও লেখা যায়, যার যেভাবে সুবিধা আর কি। তো তুমি যদি ls -la এভাবে লেখো, সে হচ্ছে তোমাকে লিস্ট আকারেও দিবে, সব ফোল্ডার বা ফাইল যা যা আছে সবগুলো হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কম অপশন। ls -r, এইটা হচ্ছে তোমার রিকার্সিভলি সব সাব ডিরেক্টরি সবকিছু শো করতেছে। যেমন আমি যদি ls -r দেই, এখানে দেখো এ ফার্স্টে হচ্ছে দেখাচ্ছে এই লোকেশনের মধ্যে, যে এই দেখো শুধু একটা সিঙ্গেল ডটের পর কোলন দিছে, এটা দিয়ে বোঝাচ্ছে কারেন্ট ডিরেক্টরির মধ্যে কি কি ফোল্ডার ফাইল আছে সেটা। এই কারেন্ট ডিরেক্টরির মধ্যে যে এবিসি ফোল্ডারটা আছে সেটার মধ্যে কি কি ফাইল ফোল্ডার আছে, এটার মধ্যে যে ওয়ার্ল্ড নামে ফাইল ফোল্ডারটা আছে সেটার মধ্যে কি কি ফাইল ফোল্ডার আছে। এমনিতে একটু দেখে মনে বোঝাটা একটু ঝামেলা, আমি এই দুটা ফোল্ডারের মধ্যে আরো কিছু ফাইল রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি এই ফোল্ডারটার মধ্যে, এই ওয়ার্ল্ড নামের ফোল্ডারের মধ্যে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেটার জন্য আমাদের একটা কমান্ড ছিল কি, mkd এর কমান্ড, তাই না, মেক ডিরেক্টরি। সো এই মেক ডিরেক্টরিটা তুমি শুধুমাত্র একটা ফোল্ডার নাম দিবা এটা না করে, তুমি চাইলে একটা অ্যাড্রেস লোকেশন দিয়ে দিতে পারো, এবং সেই লোকেশনের শেষে একটা নতুন নাম দিলে ওই নামটা ওই লোকেশনে ক্রিয়েট করে দিবে। যেমন আমরা যদি এখন চাই আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি এই ওয়ার্ল্ড নামে ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবো, সে ওয়ার্ল্ড এর মধ্যে, কেউ কিছু বলতে চাচ্ছি, আমি এই ওয়ার্ল্ড এর মধ্যে সে আরেকটা ফোল্ডার টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। তো এই মেক ডিরেক্টরির মধ্যে world/test দিলে তাহলে ওয়ার্ল্ড এর মধ্যে টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আবার আমরা চাইলে যে টাচ নামে যে কমান্ডটা বলছিলাম, সেটাও সিমিলারলি তুমি কোন একটা লোকেশন দিয়ে দিতে পারবা, যে ওয়ার্ল্ড এর মধ্যে সে তুমি b.text এমন নামে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছ, তাহলে এই টাচ কমান্ডটা ইউজ করলে ওয়ার্ল্ড নামের ফোল্ডারের মধ্যে b.text নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। বা চাইলে আমরা আরেকটু ঝামেলা করতে পারি, যে টাচের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর মধ্যে টেস্ট নামে একটা ফোল্ডার ছিল, তার মধ্যে c.text এমন একটা ফাইল আমরা ক্রিয়েট করে দিছি। তো এখন জিনিসটা কেমন হয়েছে, একটু আগে যখন আমি ls -r দিছিলাম তখন আমাকে কি জাস্ট এই জিনিসটা শো করতেছিল, বাট এখন যেহেতু আমরা একটু বেশ কিছু ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করছি,
এখন যদি আমি এই কমান্ডটা রান দেই, ইন দ্যাট কেস কি হওয়া উচিত, কারেন্ট লোকেশন তো আমাকে এটা শো করবেই। যখন আমি এবিসি দিচ্ছি, এবিসির মধ্যে আমরা কোনো ফাইল ফোল্ডার রাখি নাই, সো এখনো এটা এমটি শো করা উচিত। আর ওয়ার্ল্ড নামের ফোল্ডারের মধ্যে এই জিনিসটা হচ্ছে রিকার্সিভলি কাজ করে, যে যত সাব ডিরেক্টরি আছে প্রতিটা নেয় তার করেসপন্ডিং ফাইল ফোল্ডার দেখায়, সেটার মধ্যে যে সাব ডিরেক্টরি আছে সেগুলা নেয়, তার মধ্যে আর কি কি ফাইল ফোল্ডার আছে সেটা শো করে। সো আমি যদি এখন এটা রান করি, এই ওয়ার্ল্ড এর মধ্যে যেহেতু এখন আমার টেস্ট b.text এটা শো করা উচিত, এরপর আবার টেস্ট নামে একটা ফোল্ডার শো করা উচিত যেটার মধ্যে c.text এমন কিছু একটা শো করা উচিত। তো আমরা এখন এই কমান্ডটা আবার একটু রান দিতে চাই। তো এখানের মধ্যে একটা ছোট শর্টকাট আছে, সেটা হচ্ছে তুমি সোফা যা যা কমান্ড দিছো সেগুলা তুমি আসলে পুরো আবার নতুন করে না লিখে আগের কমান্ড গুলো আসলে ইউজ করতে পারো। সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে অ্যারো কি গুলো আছে, আপার অ্যারো বা লোয়ার অ্যারো, এগুলা দিয়ে তুমি হচ্ছে আগের বা পরের কমান্ড সেগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবা। তো আমি যদি আপার অ্যারোটা প্রেস করতে থাকি যে আমার আগের কমান্ড এগুলো ছিল, আমি ls-r এই কমান্ডে আসলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখো যেটা আমরা চিন্তা করছিলাম যে কারেন্ট ডিরেক্টরিতে এই ফাইল ফোল্ডার, এবিসি এর মধ্যে কিছু নাই, ওয়ার্ড এর মধ্যে একটা ফাইল আর ফোল্ডার, আর ওয়ার্ড টেস্ট যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে হচ্ছে আমাদের মাত্র যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেই ফাইলটা। সো এই কমান্ডটা বা আমরা সোফার যেগুলা পড়লাম এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার টোটাল জিরো আর মাইনাস এল এর মধ্যে একটু ডিফারেন্স আরেকবার একটু বলবেন? ফার্স্টের কথাটা বুঝি নাই, কোনটা জিরো বললাম? মানে টোটাল জিরো আমি শুনছি, কথাটা বুঝতে পারিনি, একবার একটু বলো। কোশ্চেনটা একটু আবার বলো, বা অন্য কেউ একটু যদি বুঝে থাকো তোমরা বলতে পারো। টোটাল জিরো আর মাইনাস এল এই দুইটা কমান্ডের মধ্যে একটু ডিফারেন্সটা বলবেন? স্যার এলএস মাইনাস এল ওই কমান্ডটা। আচ্ছা, ls-l এই কমান্ডটা আর কার মধ্যে ডিফারেন্স জানতে চাচ্ছ? ls-a? আচ্ছা আমি পুরো এলএস মাইনাস এল মানে ls-l সে হচ্ছে তোমার যাবতীয় যত ফোল্ডার আছে সেগুলাকে লিস্ট আকারে শো করে। তো আমি যদি ls-l দেই, আমার এখানে ফোল্ডার আছে, দুইটা ফোল্ডার দুইটা ফাইল আছে, সবগুলোকে সে লিস্ট আকারে শো করতেছে। আর আমি যদি ls-a দেই, সে হচ্ছে আমাকে যাবতীয় যত ফোল্ডার এবং ফাইল আছে সবগুলো শো করতেছে। সো এটার মধ্যে যদি আমার হিডেন ফাইল থাকে সেগুলোও শো করবে। আমি যদি ls-al দেই, তাহলে সে কি করবে, দুইটাই কাজ করবে, মানে দুইটা সুইচ আমি অন করছি। সো সে আমাকে সবগুলো ফাইলই শো করবে, হিডেন মানে ফাইল ফোল্ডার সব শো করবে, হিডেন থাকলে হিডেনও শো করবে, এবং সেগুলোকে লিস্ট আকারে শো করবে। তো আমি যদি এখন এন্টার প্রেস করি, যে আমার যাবতীয় যত ফাইল ফোল্ডার আছে সবই শো করতেছে এবং এটাকে একটা লিস্ট আকারে শো করতেছে। তো আমরা যদি একাধিক অপশন ওপেন করি, যত মানে ওগুলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যা যা আছে সবগুলো ফিচারই হচ্ছে আমরা এখানে পাবো। মানে কোশ্চেনটা কি অ্যান্সার হয়েছে, বা তোমরা আর কোনো কারো কোশ্চেন থাকলে বলতে পারো। জি স্যার বুঝতে পারছি। ওকে, নাইস। তো এটা ছিল হচ্ছে আমাদের এলএস এর মধ্যে। আচ্ছা, এলএস এর আরেকটা দেখাইছে হচ্ছে মাইনাস এস। আসলে আরো অনেক রকম অপশন আছে, আমি এটাও একটু দেখাই দিই। যে এলএস এর পর তুমি যদি মাইনাস এস দাও, সে হচ্ছে তোমাকে ফাইল সাইজের উপর বেস করে সর্টিং করে তোমাকে হচ্ছে সবগুলা ফোল্ডার এবং ফাইল শো করবে। ঠিক আছে? তো এখানে ওয়ার্ল্ড এর মধ্যে আমরা অনেক কিছু ক্রিয়েট করে ফেলছি, সো এই জন্য হচ্ছে ওয়ার্ল্ডটাকে আগে রেখে পরে সবগুলো আসলে এমটি আলটিমেটলি সেটা হচ্ছে এই জায়গায় শো করতেছে। সো অ্যাকচুয়ালি শুধুমাত্র এই চারটা না, এলএস এর মধ্যে আসলে আরো অনেকগুলো ফিচার আছে, আরো অনেকগুলো সুইচ অন অফ করার সুযোগ আছে। সেগুলাকে এখন মানে জিনিসটা তো এমন না যে তুমি খালি এগুলো শুধু মানে মুখস্থ করবা যে এটা দিলে এটা হয়, এটা দিলে এটা হয়, এভাবে আসলে পসিবল না। বাট যেগুলা তুমি ফ্রিকুয়েন্টলি ইউজ করবা সেগুলা কিছু কিছু সুইচ যদি তুমি একটু মনে রাখতে পারো, তোমার অনেক কাজ করা ইজিয়ার হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি যাবতীয় সকল কিছুই তুমি আসলে এই উবুন্টুর টার্মিনাল থেকেই হেল্প নিয়ে নিতে পারবা। যে প্রতিটা কমান্ডের জন্য যে ম্যানুয়ালটা আছে সেটা হচ্ছে তুমি চাইলে অ্যাক্সেস করতে পারো। সেটার জন্য আমাদের যে কমান্ড সেটা হচ্ছে ম্যান। তো এই ম্যান কমান্ড মানে ম্যানুয়ালটা দিয়ে তুমি যদি এলএস প্রেস করো,
তাহলে এই এলএস এর কোরেসপন্ডিং কোন কোন সুইচ আছে, প্রতিটা কি কাজ করে, কেমনে ইউজ করবা, সবকিছু হচ্ছে এই জায়গার মধ্যে লিখে দেওয়া আছে। তো তোমরা যদি এই ম্যানুয়ালটা হচ্ছে একটু ঘাটাঘাটি করো, দেন হচ্ছে তোমরা আসলে বুঝতে পারবা যে এটা আমি কিভাবে কোনটা ইউজ করতে পারি, এবং প্র্যাকটিক্যাল ইউজ করার সময়ও তুমি চাইলে এগুলার অ্যাডভান্টেজ নিতে পারো। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, জাস্ট গো সার্চ করে একটা অ্যান্সার বের করে ফেলি, এটা তো অপশন অলওয়েজই ওপেন। বাট ম্যানুয়ালটা যদি তুমি মানে ইউজ করাটা শিখে ফেলতে পারো, তোমার কাজ করাটা হয়তো আর অনেক ইজিয়ার হয়ে যাবে। গুগল সার্চ করে তুমি একটা জিনিস দেখতেছো, হয়তো সেটা নিয়ে কোনো মানে ফিচার বা তুমি খুঁজে পাচ্ছ না, ম্যানুয়ালটা দিয়ে হয়তো তুমি অনেক ইজিলি জিনিসটা করে ফেলতে পারতা একাধিক সুইচ অন করে। আচ্ছা, তো যে কোনো কমান্ডেরই হচ্ছে ম্যানুয়ালটা তুমি এই স্টাইলে বের করে ফেলতে পারো। তো এখানের মধ্যে একটু নিচে লেখা আছে তুমি কিউ দিয়ে কুইট করবা। এই ম্যানুয়ালেরও ম্যানুয়াল তুমি চাইলে বের করতে পারো, সেটা হচ্ছে এই ম্যানের পর তুমি যদি ম্যান কমান্ডটা দাও, মানে ফার্স্টে ম্যান দিয়ে আমি বলতেছি আমি একটা ম্যানুয়াল দেখতে চাই, কার ম্যানুয়াল দেখতে চাই, পরে হচ্ছে তুমি কোনো একটা কমান্ড লিখে দিলে তার করেসপন্ডিং ম্যানুয়ালটা তোমাকে শো করবে। তুমি যদি ম্যানের পর আবার ম্যানই লিখি, তাহলে সে হচ্ছে তোমার এই ম্যানুয়ালের যে যাবতীয় যেই মানে সুইচ গুলো আছে বা কি কি অপশন আছে, সেই জিনিসগুলো তোমাকে এখানে শো করবে। তো দ্যাট ইজ দ্যাট, মানে প্রতিটা কমান্ডের জন্য এরকম তাইলে অনেকগুলো অপশন ওপেন আছে, আমরা আমাদের সুবিধা মতো যে অপশন লাগে সেগুলো হচ্ছে আমরা জাস্ট ইউজ করবো, তাহলেই হইলো। ওকে, আচ্ছা, তো এখানের মধ্যে আমরা মেক ডিরেক্টরি এটা নিয়ে আসলে অনেক কিছু দেখে ফেলছি। আচ্ছা, মেক ডিরেক্টরির মধ্যে একটা জিনিস তোমাদের একটা ফ্রেন্ড অলরেডি বলে ফেলছে, আমি শিওর না তোমরা সবাই কি এটা ফলো করতে পারছিলে কিনা, যে এখানের মধ্যে তুমি কিন্তু যদি ওই সিঙ্গেল কোড দিয়ে এনক্লোজ না করে দাও, কিন্তু তুমি যদি স্পেস সেপারেটেড রাখো, ইন দ্যাট কেস কি হবে, যে সে মনে করো পি কিউ আর এভাবে আমি লিখলাম। সো আমার যদি ইন্টেনশন থাকে পি কিউ আর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা, সেটা কিন্তু হবে না। কমান্ড বুঝবে কি যে তুমি পি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাও, কিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাও, আর নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাও। তো এখন যদি আমি এন্টার প্রেস করি এবং এখন এলএস দেই, তাহলে দেখো আমাদের এক্সট্রা 3টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যার একটার নাম কিউ পি, একটার নাম কিউ, আর একটার নাম হচ্ছে আর। ওকে, আর এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, যে তোমার যদি কোনো একটা ফোল্ডার অলরেডি এক্সিস্ট করে, সেটাকে যদি তুমি ওভাররাইট করে দিতে মানে মানে ইভেন ইফ সেটা এক্সিস্ট করে, তুমি সেটাকে ওভাররাইট করতে চাও, সেটার জন্য একটা সুইচ অপশন ওপেন আছে, সেটা হচ্ছে মাইনাস পি। কোন একটা মানে এই মাইনাস ভিটা আসলে বেশিরভাগ কমান্ডের সাথে অ্যাভেলেবল, যে ভার্বস ডেসক্রিপশন, যে তুমি কোন একটা কমান্ড লিখলা, সে তোমাকে একটা আউটপুট টাইপ শো করবে, যে এই কি বলে এটার নাম, যে এই কমান্ডটা মাত্র এক্সিকিউট করলো এবং এটার করেসপন্ডিং রেজাল্টটা হচ্ছে এমন এমন কিছু যদি তুমি দেখতে চাও, সেটার জন্য হচ্ছে এই মাইনাস বি অপশনটা। মনে করো তুমি যদি মেক ডিরেক্টরি এটার পর এই মাইনাস বি দিয়ে সে মনে করো টেস্ট নামে একটা ফোল্ডার লেখো, তাহলে সে তোমাকে শো করবে যে এই টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো মাইনাস ভিটা আসলে বেশিরভাগ মানে যেগুলাই কোন একটা কন্টেন্ট কাজ করতেছে, বেশিরভাগ কমান্ডের সাথে মাইনাস বি অপশনটা আছে। তো এরকম করে তুমি একটা ডেসক্রিপশন দেখতে পারবা, যে তুমি যদি একটা বড় কোড লেখো, এজ ইন শেল স্ক্রিপ্ট লেখো, সেটার মধ্যে মাত্র কোন একটা কমান্ড এক্সিকিউট করলা, তার করেসপন্ডিং রেজাল্টটা তুমি যদি টার্মিনালে দেখতে চাও, সেটার জন্য এই মাইনাস বি অপশনটা ওপেন করতে পারো। ওকে, এখানের মধ্যে নেক্সট, আচ্ছা, সিপি। সিপিটা হচ্ছে কোনো ফাইল কপি করতে কাজে লাগে, মানে সিপিটাও তোমাদের নাম দেখে আসলে বুঝতেছো যে কপি করার জন্য ইউজ করা হয়। তো এটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম, সিপির পর ফার্স্টে সোর্স, তারপর হচ্ছে ডেস্টিনেশন। তো সোর্সের মধ্যে তুমি চাইলে ফাইল ডিরেক্টরি দুটাই কপি করতে পারো। তো ফার্স্টে আমরা ফাইলটা দেখাই, যে এখানের মধ্যে আমার বর্তমানে ফাইল আছে কারা, শুধুমাত্র a.text আর b.mp3 এমন কিছু একটা। যে আমি a.text এই ফাইলটা কপি করে যে এগুলার মধ্যে কোন একটা ফোল্ডার রাখতে চাই, সেই ওয়ার্ড নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা রাখতে চাই। তো আমি যদি জাস্ট সিপি a.text ওয়ার্ড এই কথাটা লিখি, ইন দ্যাট কেস সে আমাকে হচ্ছে, তুমি যদি এই এলএস দিয়ে পর ওয়ার্ড লেখো, তাহলে ওয়ার্ড এর মধ্যে যা যা ফোল্ডার ফাইল আছে সেটা হচ্ছে আমাকে শো করবে। তো এখন দেখো এই জায়গার মধ্যে a.text এই ফাইলটা চলে আসছে। তো একটু আগেও ছিল না, আমরা আসলে b.text আর টেস্ট ছিল, এই মাত্র কপি করার ফলে এই জিনিসটা কপি হয়ে ওয়ার্ড নামে ফোল্ডারের মধ্যে চলে আসছে। ঠিক আছে, বাট আমার মনে হয় তোমরা এটা বুঝতেছো, যখনই কোন একটা স্পেসিফিক আমরা জাস্ট ফাইল দিচ্ছি, কোন একটা লোকেশন দিচ্ছি, তুমি শুধু একটা না দিয়ে পুরো একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারো, যে আমি এটার মধ্যে এই জায়গা থেকে এই ফাইলটা নিয়ে ওই জায়গার এই যেখানে রাখতে যাচ্ছি, মানে পুরো স্পেসিফিক লোকেশন দিয়ে দিতে পারো, তার করেসপন্ডিং কাজটাই তোমাকে টার্মিনাল করে দিবে। সে মনে করো আমি যদি আগে একটু ls মাইনাস আর দেই, তাহলে এখানে তুমি দেখতেছো কারেন্ট লোকেশনের মধ্যে এত কিছু আছে, ওয়ার্ল্ড এর মধ্যে বা ওয়ার্ল্ড এর ভিতর যে সি ডট টেক্সট আছে, ওয়ার্ল্ড টেক্সট এটার মধ্যে সি ডট টেক্সট আছে,
এই ফাইলটা সে কপি করে আমি কারেন্ট ডিরেক্টরিতে নিয়ে আসতে চাই, তাহলে সেটার জন্য আমার কমান্ড কি হবে, যে তুমি সিপি, তোমার সোর্স কি হবে, সোর্স হচ্ছে কারেন্ট ডিরেক্টরির যে ওয়ার্ড নামে ফোল্ডার আছে সেটার মধ্যে টেক্সট নামে যে ফোল্ডার আছে তার মধ্যে c.text এটা কপি করব। তো সেটা আমি লিখতে পারি যে কারেন্ট ডিরেক্টরির ওয়ার্ড নামে, আচ্ছা আর একটা সুবিধা বলি, আচ্ছা এটা এখানে না বলে একটু পরে বলি, দাঁড়ো। ওয়ার্ড এর মধ্যে যে টেক্সট নামে ফোল্ডার আছে সেটার মধ্যে যে c.text আছে এটাকে কপি করে আমি কারেন্ট ডিরেক্টরিতে নিয়ে আসতে চাই। এখন বলতো যদি আমি কারেন্ট ডিরেক্টরিতে কপি করতে চাই সেটার জন্য আমি কারেন্ট ফোল্ডারটা কিভাবে পয়েন্ট করব, কেউ বলতে পারবা? মানে ভিতরের থেকে আমি এই c.text এটাকে কপি করে এই যে কারেন্ট ডিরেক্টরি আছে সেই জায়গায় নিয়ে আসতে যাচ্ছি এই c.textটা কপি করে। এখন আমি কারেন্ট লোকেশন মানে এই ওয়ার্কিং ডিরেক্টরিটা বুঝাবো কিভাবে? স্যার ডট কেউ বলতে পারবা? স্ল্যাশ এক্স্যাক্টলি, তুমি শুধু ডট দিয়েও বুঝাতে পারো, ডট আর স্ল্যাশ এটা দিয়েও বুঝাতে পারো। আর আমরা বলছিলাম না যে একটা সিঙ্গেল ডট এটা বোঝা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, আর ডাবল ডট এটা দিয়ে বোঝা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি। সো সিঙ্গেল ডট অথবা সিঙ্গেল ডটের পর স্ল্যাশ এটাই যদি দাও, এখন যদি আমি এলএস প্রিন্ট করে দেখো এই জায়গার মধ্যে c.text এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি কপি করার জন্য চাইলে পুরো স্পেসিফিক লোকেশন দিয়ে কোন একটা ফাইল ফেচ করে তোমার যে জায়গায় প্রয়োজন ডেস্টিনেশন সেই জায়গায় নিয়ে যেতে পারো। ওকে, সিমিলারলি যেমন তুমি ফাইল কপি করতেছো তুমি চাইলে ফোল্ডারও কপি করতে পারো, ঠিক আছে? পুরো ফোল্ডার কপি করার জন্য আমাদের কমান্ড হচ্ছে -r। ইন দ্যাট কেস সে আসলে কি করে, রিকার্সিভলি ওই ফোল্ডারের মধ্যে যত সাব ফোল্ডার এবং ফাইল আছে সবগুলাকে সে কপি করে তুমি যে ডেস্টিনেশন দিচ্ছ সেই ডেস্টিনেশনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই জিনিসটার জন্যই আমাদের এই -r সুইচ অন হয়। সো -r এ মনে করো আমি এই টেস্ট যে ফোল্ডারটা আছে সেই কপি করে ওয়ার্ড যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে নিয়ে যেতে চাই, ঠিক আছে? আচ্ছা এবিসি নামে যে ফোল্ডারটা আছে এটাকে কপি, না এটাও না, পি নামে ফোল্ডারটা কপি করে আমি সে মনে করো ওয়ার্ড এর মধ্যে নিয়ে যেতে চাই। তো সিপি -r দিয়ে আমি যদি -r না দিতাম তাহলে সিপির পর যদি শুধু পি দিতাম মানে আমি ফোল্ডারটা কপি করতে চাই, ইন দ্যাট কেস এই কাজটা করা পসিবল হইতো না, কারণ যখনই ফোল্ডার কপি করতে হবে অবশ্যই মানে রিকার্সিভলি তোমাকে কাজটা করতে হবে, এটা তোমাকে বলে দিতে হবে টার্মিনালকে। তো এই সিপি -r দিয়ে তুমি যদি পি এর পর ওয়ার্ড দেই এই ফোল্ডারের মধ্যে এখন আমার এই পি নামের ফোল্ডারটা এক্সিস্ট করতেছে, ঠিক আছে? তো সেটা নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে -r সুইচ এটা অন করা লাগবে। আর এটার সঙ্গে আরেকটা আছে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, মানে প্রম্পট করবে যে তুমি কি আসলেই কপি করতে চাও কিনা, এরকম কোন একটা অপশনে চাইলে অন করা যায়। আই যদি দাও, আই দিয়ে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড অন হয়, যে তোমাকে প্রম্পট করবে যে তুমি কপি করতে চাও নাকি কপি করতে চাও না। তো সে মনে করো কিউ নামে ফোল্ডারটা আমি কপি করে ওয়ার্ল্ডে রেখে দিতে চাই। একটা মিনিট, আচ্ছা প্রম্পটটা হচ্ছে ওভাররাইটিং এর পরে আগে করে, আচ্ছা সরি আমার এখানে একটা ছোট ভুল হয়েছে, মানে আমি যদি একটু দেখাই যে -ri, এক মিনিট, আচ্ছা মানে যেটার জন্য একটু কনফিউজড করে ফেললাম সেটা হচ্ছে ইন্টারেক্টিভ জিনিসটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা, আচ্ছা এটা ফোল্ডার না এটা ফাইলের জন্য প্রযোজ্য, যে যদি কোনো একটা ফাইল ওভাররাইট করতে চাও ইন দ্যাট কেস চাইলে প্রম্পট দেওয়া যায় যে তুমি কি ফাইলটাকে ওভাররাইট করতে চাও কি ওভাররাইট করতে চাও না। মানে জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো এখানে a.text আছে আমার, এই যে আমার কারেন্ট লোকেশন হচ্ছে a.text নামে একটা ফাইল আছে তাই না?
এই যে কারেন্ট ডিরেকশনের মধ্যে এত সব ফোল্ডার ফাইল আছে, তার মধ্যে একটা ফাইল হচ্ছে a.text। সিমিলারলি এই যে ওয়ার্ড নামে যে ফোল্ডারটা আছে কারেন্ট লোকেশনের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে, সেটার নাম হচ্ছে a.text। সো আমরা যদি a.textটাকে কপি করে কারেন্ট লোকেশন থেকে ওয়ার্ড নামের ফোল্ডারে রেখে যেতে চাই, তার মানে কি জিনিসটা আমি একটা ওভাররাইট করে ফেলতেছি, সেম ফাইল আমি কপি করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। তো সেই সময় আসলে ওভাররাইটেড করতে চাই কিনা এমন প্রম্পট তুমি চাইলে ইউজারের কাছে আস্ক করতে পারো। সেটার জন্য কমান্ডটা হচ্ছে সিপি পরে -i দেওয়া। তো সে আমি যদি কারেন্ট লোকেশন থেকে ওয়ার্ল্ড এর মধ্যে জিনিসটাকে কপি করে নিয়ে যেতে চাই, ইন দ্যাট কেস সে আমাকে আস্ক করবে তুমি কি ওভাররাইট করতে চাও কিনা a.text ফাইলটাকে। তখন যদি আমি ইয়েস প্রেস করি তাহলে আমার ওভাররাইট হয়ে যাবে, আর আমি যদি নো প্রেস করি তাহলে আমার ওভাররাইট হবে না। লাস্টের পার্টটুকু একটু মানে কনফিউজিং হয়ে যেতে পারে, বাট কেউ যদি না বুঝতে পারো একটু বলো। সেম কাজটা যদি স্যার সিপি -i না দিয়ে করি তাহলে কি হবে? তাহলে যেটা ফাইল হবে যদি ওয়ার্ল্ডের ভিতরে সে মনে করো আমি a.textটাকে এখনো কিন্তু আমার সেম কাজটা আছে, মানে সেম ফাইলগুলো কিন্তু অবশ্যই এক্সিস্ট করতেছে, আমি ফাইল মুভ করতেছি না, কপি করতেছি, তাই না? তো আমি যদি সিপির পর এখন -i না দিলাম, এই ওয়ার্ল্ড এর মধ্যে আমি এটাকে কপি করে নিতে আসলাম। ও এখন হচ্ছে তাহলে মানে বুঝতেছোই সে ডিরেক্ট ওভাররাইট করে দিচ্ছে। মানে আগের বার তোমার কাছে একটা অপশন আস্ক করতেছিল তুমি কি আসলে ওভাররাইট করতে চাচ্ছ নাকি কন্টেন্ট ওভাররাইট করতে চাচ্ছ না, এই অপশনটা তোমার কাছে ছিল। যখন তুমি -i-টা দিচ্ছ না, অটোমেটিক্যালি সেই পুরো ফাইলটা নিয়ে ওই লোকেশনের মধ্যে ওভাররাইট করে দিচ্ছে। তো আগে কোন কন্টেন্ট ছিল না ছিল সেটা ম্যাটার করতেছে না, জাস্ট যে কন্টেন্ট আছে সেটা জাস্ট ডিরেক্ট ওভাররাইট হয়ে যাবে। বুঝা গেছে কি? জি স্যার। আর -r এরটা যদি আবার একটু বলতেন, শুধু -r যেটা। আচ্ছা, -r এর জিনিসটা ছিল এরকম যে তুমি যদি কোন একটা ফোল্ডার কপি করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে হচ্ছে -r অপশনটা ওপেন করতে হবে। মানে ফোল্ডারের জন্য তুমি ডিরেক্ট কপি করতে পারবা না, তোমাকে কোন একটা -r দিয়ে আগে বলতে হবে যে আমি ফোল্ডার কপি মানে রিকার্সিভলি কপি করতে চাই। সে মনে করো এই জায়গার মধ্যে আমি এই আর যে শুধু বাকি আছে আরটাকে মনে করো কপি করতে চাই, কপি করে ওয়ার্ডের মধ্যে যদি রাখি তখন শুধুমাত্র মানে এই ফোল্ডারটা কপি হয়ে ওয়ার্ল্ড এর মধ্যে চলে আসবে। ঠিক আছে? তো এখন যদি আমি এলএস এর পর ওয়ার্ল্ড প্রেস করি তাহলে এখানের মধ্যে পিকিউআর তিনটা ফোল্ডারে আসলে চলে আসছে আলটিমেটলি। মানে ফোল্ডার কপি করার জন্য আমাদের -r এই সুইচটা অন করতে হবে, ফাইলের জন্য আমাদের -r এর কোনো প্রয়োজন নাই। আর কারোর কোনো কোশ্চেন? জি স্যার, বুঝতে পারছি। তো যদি বুঝতে পারি, হ্যাঁ ওকে, যদি বুঝতে পারি আমরা হচ্ছে আরেকটাই যাই, সেটা হচ্ছে রিমুভ। রিমুভ জিনিসটা হচ্ছে মানে rm দিয়ে বুঝতেছোই, ফাইল রিমুভ করার জন্য এটা কাজে লাগার জন্য আমাদের যে কমান্ড সেটা হচ্ছে rm। তো আমি এখানে ls দিলাম। এটা মোটামুটি বুঝতেছোই যে আমি যদি রিমুভের পর যে কোনো একটা ফাইল সিলেক্ট করি, সেই ফাইলটা কন্টেন্টটা মানে ফাইলটা হচ্ছে ডিলিট করার জন্য আমি rm অপশনটা ইউজ করতেছি। সে মনে করো এই যে b.mp3। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু বলি, যে কোনো কমান্ড লেখার পর তুমি যে ডিরেক্টরিতে পয়েন্ট করে আসছো সেই ডিরেক্টরিতে মনে করো কোন একটা ইউনিক কন্টেন্ট যদি হয়, তুমি জাস্ট যদি একটা লেটার লেখো, বাকিটুকু তুমি চাইলে টার্মিনালকে দিয়ে ফিল আপ করে ফেলতে পারবা। যেমন এই জায়গার মধ্যে মনে করো আমি এই b.mp3 এই ফাইলটা ডিলিট করতে চাই, তো আমি যদি জাস্ট বি লিখি, এরপরে এই .mp3 বা বাদ বাকি যত কিছু থাকে পুরোটা লেখার প্রয়োজন হবে না। তুমি জাস্ট যদি ট্যাব প্রেস করো, অটোমেটিক্যালি টার্মিনাল হচ্ছে তোমাকে বাকিটুকু ফিল আপ করে দিবে। ঠিক আছে? তো আমি যদি rm এর পর b.mp3 লিখি তাহলে হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো অন্য সব কমান্ডের মতো তুমি চাইলে কোন একটা সাব ডিরেক্টরির মধ্যে কোন একটা কন্টেন্টও রিমুভ করতে পারবা। সো সে মনে করো আমি ওয়ার্ল্ড এর মধ্যে, এখানেও দেখো আমি জাস্ট w টা আবার একটু বলবো। স্যার এখানে যদি b.mp3 আর b.txt দুইটা ফাইল থাকতো তাহলে কি কোনটা রিমুভ মানে কোন ট্যাবে দিলে আসতো? আচ্ছা একটা যদি আচ্ছা মানে একটা যদি b.text একটা যদি b.mp3 এমন থাকতো তাহলে ট্যাব দিলে কি আসতো, এটা হচ্ছে কোশ্চেন। জি স্যার। হ্যাঁ আই গেস এটাই কোশ্চেন করতেছো। তো মনে করো আমি টাচ দিয়ে এখন তো ফাইল আছে কি a.text আর c.text, আমি c.mp3 আর একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে? তো এখন যদি আমি
প্রেস করি, যে শুধু সি লিখলাম, এখন যদি ট্যাব প্রেস করি সে শুধু দেখো ডটটা দিছে, কারণ এই দুটা জিনিসের মধ্যেই মানে কমন হচ্ছে ডটটুকু। তো এতটুকু পর্যন্ত সে তোমাকে সাজেস্ট করতে পারছে। রেস্ট অফ দ্য থিংস এর মধ্যে যে কোনো একটা মানে যতক্ষণ পর্যন্ত ইউনিকলি আইডেন্টিফাই না করতে পারতেছো ততটুক পার্ট আসলে তোমাকে লিখতে হবে। তো এখন আইদার তোমাকে এম অথবা টি দুটা যে কোনো একটা জিনিস লিখতে হবে, তারপর বাদ বাকিটুকু সে আবার তোমাকে ফিল আপ করে দিতে পারবে। আর এখানের মধ্যে কোন কোন পার্ট তোমার কাছে এখন ইউনিকলি লিখতে হবে এটাও তুমি চাইলে মানে টার্মিনাল থেকে হেল্প নিতে পারো। সেটার জন্য হচ্ছে 2বার ট্যাব প্রেস করতে হয়। তো আমি যদি 2বার ট্যাব প্রেস করি তাহলে দেখো যে c.mp3 অথবা c.text এগুলো থেকে একটা আমাকে চয়েস করতে বলতেছে। তো সে আমি সি এর পর এখন এম লিখলাম, বুঝতেছো এখন এটা ইউনিক হয়ে গেল। এখন আমি ট্যাব দিলে বাকিটুকু আবার ফিল আপ করে দিবে। তো আবার যদি এন্টার প্রেস করি এখন আমার ওই মানে ফাইলটা আর কি রিমুভ হয়ে গেল। বুঝা গেছে কি? বা কেউ মানে কারো যদি কনফিউশন থাকে বলতে পারো যে কোনো পার্টে। জি স্যার, বুঝতে পারছি। এটা কি শুধু স্যার আরএম এর ক্ষেত্রে না, অন্যান্য গুলোর ক্ষেত্রেও ট্যাবটা ইউজ করতে পারবো, মানে সবগুলোর কপির জন্য, ক্ষেত্রেও? সবার জন্য। জি স্যার। হ্যাঁ, যে কোনো কমান্ডের জন্যই হচ্ছে মানে এই মানে ডিরেক্টরির মধ্যে এই সুবিধাটা হচ্ছে টাইমিও তোমাকে দিবে, যে পুরোটুকু লেখা যাবে না, জাস্ট ইউনিক পার্টটুকু লিখলেই হইলো। আচ্ছা, তো আর আর সব কমান্ডের মতো রিমুভও বুঝতেছো যে আমি আবার একটু ক্লিয়ার করে দেই। তো আর সব কমান্ডের মতো রিমুভেও তুমি চাইলে কোন একটা লোকেশন স্পেসিফাই করে দিতে পারো, তার মধ্যে কোন একটা কন্টেন্ট রিমুভ করতে পারো। এখানে যদি আমরা জিনিসটা এইভাবে লিখি যে আরএম এর পর কি মনে করো ওয়ার্ড এর মধ্যে যে বি ডট টেক্সট আছে এটা রিমুভ করতে চাই। তো এই ওয়ার্ড স্ল্যাশ আমি যদি বি লিখি যে বি ডট টেক্সট, এই কন্টেন্টটা ফিল আপ হয়ে গেল। সো ইভেন তুমি ট্যাবটাকে শুধু কারেন্ট না, তুমি জাস্ট কোন একটা লোকেশনে গিয়ে যদি একটা ইউনিট লেখো, ওই লোকেশনের ইউনিট এই জায়গার মধ্যে আমি শুধু ডাব্লিউ লিখলাম আমার অটোমেটিক্যালি ফেসে, আমি জাস্ট বি লিখলাম অটোমেটিক্যালি। সো আমি চাইলে কোন একটা স্পেসিফিক লোকেশনের কোন একটা ফাইল রিমুভ করতে পারবো। এইটাও হচ্ছে আমাকে এই সুবিধাটা দিবে। সো আমি যদি এন্টার প্রেস করি, এবার এলএস মাইনাস আর দেই, এখন দেখো ওয়ার্ড এর মধ্যে আমার ওই ফোল্ডারটা কিন্তু এখন আর নাই। এই যে বি ডট টেক্সট একটু আগে ছিল, আর এই রিমুভ করার ফলে এখন আর জিনিসটা নাই। সো এটা হচ্ছে ওই জিনিস। আর এখানে হচ্ছে মানে বেশ কিছু সুইচ, এগেইন মানে শুধু এগুলা না, আরো অনেকগুলা সুইচ অপশন ওপেন আছে। তোমরা আমি এখানে কথা অবশ্যই বলতেছি না কারণ বলার সময় সুযোগ থাকবে না, বাট তোমরা সবগুলা সুইচে একটু একটু করে একটু ইউজ করলে হাতটা চলে আসে, একদমই না দেখে গেলে তখন হচ্ছে মানে কনফিউশনের সুযোগ থাকে। তো এখানের মধ্যে ফার্স্টে একটা আছে যে মাইনাস এফ, এটা হচ্ছে যে যদি তুমি একটা ফাইল রিমুভ করতে চাচ্ছ, মনে করো আমি এখানে আরএম করতে গেলাম, এখানের মধ্যে ফাইল কি কি আছে, এ টেক্সট আর বি টেক্সট আছে। আমি মনে করো বি ডট টেক্সট নামে কোন একটা ফোল্ডার ফাইল ডিলিট করতে যাচ্ছি, কিন্তু এমন কোনো ফাইল তো আসলে এখানে এক্সিস্ট করে না। তো আমরা যদি মানে তুমি কোডের মধ্যে এমন মানে সিচুয়েশন দাঁড়াতে পারে যে সে তুমি কোন একটা ফাইল অলওয়েজ রিমুভ করে যাচ্ছ, বাট ইউজার কখনো কখনো এই ফাইলটা ক্রিয়েট করতে পারে, কখনো কখনো এই ফাইলটা ক্রিয়েট নাও করতে পারে। তো অলওয়েজ তুমি এই ফাইলটা রিমুভ করার একটা কোড লিখে দিতে যাচ্ছ যে রিমুভ করা এই যে আরএম দিয়ে। তো যখন ফাইলটা নাই তখন যদি তোমাকে এমন একটা এরর দেখায়, ইউজার কনফিউজড হয়ে যাবে যে এটা আসলে কি হলো, আমি কি কোড মানে আমার সফটওয়্যারে কোনো বাগ ক্রিয়েট হয়ে গেছে কিনা, কিন্তু আসলে হয়তো এট দ্য ফার্স্ট প্লেস ইউজার এই ফাইলটা ক্রিয়েটই করে নাই, এই জন্যই এমন কোনো রিমুভের মানে লেখাও আসতেছে না। তো এরকম কোনো ইরোর মেসেজ যদি তুমি না দিতে চাও, সেটার জন্য হচ্ছে তোমার একটা অপশন ওপেন আছে, এটা হচ্ছে মাইনাস এফটা। তো এখন যদি আমি মাইনাস এফ দিয়ে বি ডট টেক্সট দেই, আমাকে কোনো ইরোর মেসেজ দেখাচ্ছে না, কারণ মানে এখন ফাইলটা নাই ভালো কথা, কিন্তু আমি কোনো ইরোর মেসেজ দেখানোটাও আমি অফ করে দিতে পারি। মানে এটা বলার রিজনটা হচ্ছে এটা যে আসলে এমনিতে দেখলে মনে হয় যে একটা ইরোর মেসেজ দেখাই তো ভালো, যে এখানে কোনো ফাইল নাই, বাট এমন সিচুয়েশন তোমার আসতে পারে যেখানে হয়তো তুমি এই ফাইল মানে ইরোর মেসেজটা না দেখানোই হয়তো ভালো। তো যখন যেটা দরকার তার করেসপন্ডিং অজস্র সুইচ হচ্ছে তোমাকে এই কমান্ড লাইন গুলা প্রোভাইড করে, তার মানে তোমার যেভাবে দরকার সেভাবে তুমি হচ্ছে জিনিসটাকে ইউজ করলেই হলো। ঠিক আছে? তো এখানে বাকিগুলাও মোটামুটি সেম রকমই, যে ইন্টারঅ্যাক্টিভ মোড বুঝতেছই, কোন একটা ফাইল রিমুভ করার আগে তোমাকে আস্ক করবে ইয়েস বা নো দেওয়ার জন্য। মাইনাস আর, এটা আমি এখন দেখাবো যে তুমি যদি একটা ফোল্ডার রিমুভ করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে মাইনাস আরটা দিতে হবে। আর মাইনাস বি, এটা হচ্ছে তোমাকে রিমুভ করার পর একটা মেসেজ দিবে যে এই জিনিসটা এখন ডিলিট হইলো, ভার্বস ডেসক্রিপশন। ঠিক আছে? তো
এখানের মধ্যে কন্টেন্ট আছে হচ্ছে এতগুলা, আমি মনে করো আরএম দিয়ে টেস্ট নামে ফোল্ডারটা ডিলিট করতে চাই। তো আমি যদি শুধু আরএম টেস্ট দেই, সে বলবে যে একটা ডিরেক্টরি ভাবে রিমুভ করা যাবে না। সো ডিরেক্টরি রিমুভ করার জন্য -R অপশনটা ওপেন করতে হবে। এখন যদি আমি দেই, এখন দেখো টেস্ট ফোল্ডারটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। ওকে, সো যা যা বললাম কোনো পার্টে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তোমাদের যদি কথা একটু ফাস্ট হয়ে যায়, মানে লেকচার একটু ফাস্ট হয়ে যাচ্ছে, এটাও দরকার হলে বলতে পারো। মানে সমস্যা হচ্ছে যদি সামনাসামনি থাকতা, তোমরা করতা, তার রেসপেক্টে আমি আগাইতাম। বাট এখন জিনিসটা হয়ে গেছে আমি করতেছি, আমি আগাচ্ছি, সো এখানে চান্স আছে আমি অনেক ফাস্ট চলে যাচ্ছি। তো যদি এমন সিচুয়েশন হয় আমাকে অবশ্যই বলো যে এই জিনিসটা একটু স্লোলি বা এটাকে একটু আবার বললে ভালো হয়, কোনো সমস্যা নাই। ওকে, তো যদি বুঝতে পারি, এখন হচ্ছে আমরা একটু ম্যানুয়াল থেকে দেখি। আচ্ছা, এই জায়গার মধ্যে আরেকটা জিনিসটা আমি একটু বলে যাই, মুভ নামে একটা অপশন আছে। আচ্ছা, ম্যানুয়ালের ফাইল নিয়ে বেশ কিছু মানে কমান্ড দেখানো হবে। ফাইলটা দেখানোর আগে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে মুভ নামে একটা কমান্ড। তো বুঝতেছই মুভটা কি করবে, একটা ফাইল বা ফোল্ডার মুভ করে আরেকটা লোকেশনে নিয়ে যাবে। সো তুমি যদি কোন একটা মুভ কমান্ডের আগে আমি নর্মাল মুভ দেখাই, যে মনে করো এই যে c.text আছে, এটাকে আমি মুভ করে ওয়ার্ড এর মধ্যে নিয়ে যেতে যাচ্ছি। সো ওয়ার্ড এর মধ্যে এখন যে ফাইলগুলো আছে সেটা হচ্ছে a.text, pqr আর টেক্সট নামে ফোল্ডার। সো আমি যদি মুভ করি c.text এই জিনিসটাকে, এখন আমি চাইলে, মানে তুমি যখন মুভ করবা, আমি যদি ফোল্ডারের নাম দিয়ে দেই, ইন দ্যাট কেস হচ্ছে যেই নামে আছে সেটাই মনে হয়, সরি, ইন দ্যাট কেস হচ্ছে যেই নামে আমার ফাইল, সেই নামে হচ্ছে জিনিসটা মুভ হয়ে চলে আসবে। আর তুমি চাইলে যখন মুভ করতেছো ওর ডিফারেন্ট কোনো একটা নাম দিয়ে দিতে পারো। তো মুভ করার মধ্যে যে এখন আমি যদি নর্মাল এলএস দেই, আমার c.text এই ফাইলটা এখন কিন্তু আর নাই। আমার c.text ফাইলটা এখন চলে গেছে কোথায়, ওয়ার্ড এর মধ্যে। তো আমি যেটা করতে পারি চাইলে, মানে বুঝতেছই, এখানেও আমরা একটা লোকেশন দিয়ে দিতে পারি। ওয়ার্ড এর মধ্যে এখন c.text নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমি এখন কারেন্ট ডিরেক্টরিতে নিয়ে আসতে যাচ্ছি। বাট এখন আমি একটা মনে করো ডিফারেন্ট একটা নাম দিতে চাই, diff.text এমন একটা নাম দিতে চাই, ঠিক আছে? সো যেই ফাইল c.text আমার ওয়ার্ল্ড এর মধ্যে আছে, এটাকে মুভ করে আমি কারেন্ট ডিরেক্টরিতে একটা ডিফারেন্ট নামে নিয়ে আসতে চাচ্ছি। এটাও আমাকে করা পসিবল মুভ এর মাধ্যমে। তো আমি যদি এখন এলএস দেই, দেখো এই জায়গার মধ্যে diff.text নামে একটা ফাইল চলে আসছে। আর আমার ওয়ার্ল্ড এর মধ্যে একটু আগেও তোমার c.text নামে একটা ফাইল ছিল, এই যে এলএস দিয়ে আমি যখন ওয়ার্ড দিয়েছিলাম। এখন যদি আমি এলএস এর পর ওয়ার্ড দেই, এখন দেখো c.text নামে আর কোনো ফাইল নাই। তো পয়েন্টটা হচ্ছে move.text, মানে মুভ দিয়ে তুমি ফার্স্টে দিবা হচ্ছে সোর্স, তারপর দিবা হচ্ছে ডেস্টিনেশন। সবগুলোই মোটামুটি সেম, যে কপি করতেছিল যখন, তখনও আগে সোর্স তারপর ডেস্টিনেশন। মুভের রেসপেক্টেও আগে সোর্স তারপর ডেস্টিনেশন। মুভের সময় তুমি চাইলে মুভ করে ডেস্টিনেশনে যখন রাখতেছো, তখন একটা ডিফারেন্ট নাম দিয়ে দিতে পারো। ইন দ্যাট কেস মুভ করার ফলে ওই ফাইলটার একটা ডিফারেন্ট নাম হয়ে যাবে, ঠিক আছে? সো এই মুভ কমান্ডটা অ্যাকচুয়ালি কোন একটা ফাইলের রিনেম করার জন্য কাজে লাগতে পারে। যে মনে করো কারেন্ট লোকেশনে এখন আমার ফাইলটা আছে কি diff.text, আমি এই ফাইলটার নাম চেঞ্জ করতে যাচ্ছি। diff.text এর পরিবর্তে সে মনে করো আবার c.text এটা রেখে দিতে যাচ্ছি। তো সেটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে, আমি যদি মুভের পর সোর্স হিসেবে diff.text করি, যে কারেন্ট লোকেশন থেকে আমি এই ফাইলটাকে মুভ করে আবার কারেন্ট লোকেশনেই সে মনে করো c.text এই নামে রাখতে যাচ্ছি। ইন দ্যাট কেস কি হবে, এই diff.text এই ফাইলটার নাম চেঞ্জ হয়ে কারেন্ট লোকেশনে c.text হিসেবে চলে আসবে। তো আমি যদি এখন এন্টার প্রেস করি এবং আবার এলএস দেই, তাহলে দেখো a.text মানে diff.textটা পরিবর্তন হয়ে c.text হয়ে গেছে। সো মুভ কমান্ডটা আমার ফাইল মুভেও কাজে লাগাইতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইল রিনেমের জন্য আমরা কাজে লাগাইতে পারবো। বুঝা গেছে কি, বা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মুভটা হচ্ছে তোমার ফোল্ডারের জন্য কাজে লাগানো যায়। সে মনে করো এখানে আমি rm-r করে ওয়ার্ড এর মধ্যে সে p নামে ফোল্ডার ডিলিট করে দিলাম। তাহলে ls এর মধ্যে ওয়ার্ড দিলে এখন আমার p নামে কোনো ফোল্ডার নাই। সো আমি যদি মুভ করে, মুভের জন্য আমাকে -r দেওয়া লাগবে। সে মুভ করে আমি p নামের ফোল্ডারটা এই ওয়ার্ড এর মধ্যে নিয়ে আসতে চাচ্ছি।
আচ্ছা, এটা মনে হয় ক্যাপিটাল আর দেওয়া লাগবে। আচ্ছা, মুভ দিয়ে ফোল্ডারটা মুভ করা যায় কিনা আমি তাহলে এটা পুরোপুরি শিওর না। মানে তুমি কপি করতে পারবা, তারপর মনে হয় রিমুভ করা লাগবে। মুভ দিয়েও করতে পারার কথা, বাট এটা তাহলে একটু আমার সার্চ করা লাগবে যে কেমনে করা যেতে পারে। বাট যেটাই হোক, আহ, যেটা দেখানোর জন্য বলতে গেছিলাম যে একটা কাজ হচ্ছে মুভের জন্য তুমি ফাইল মুভ করতে পারবা, ফাইল রিনেম করতে পারবা, ফোল্ডার মুভও করতে পারার কথা। বাট এটার সিস্টেমটা কি, এটা একটু ঘাটাঘাটি করা লাগবে, করলে আসলে বের হয়ে আসবে। বাট পয়েন্টটা হচ্ছে সবকিছুই আসলে করা যায় ওয়ান ওয়ে অ্যানাদার। এই কমান্ড দিয়ে না করলেও তুমি চাইলে আগে কপি করে, মানে ফোল্ডার কপি করে আরেকটা লোকেশন নিয়ে গেলে তারপর ফোল্ডারটা রিমুভ করে দিলা, এটা করলেও তোমার আসলে আলটিমেটলি মুভের কাজটাই হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আমরা তাইলে আচ্ছা এমনিতে সোফার যেগুলা বললাম, মানে আমি ফাইলের কমান্ডে আসার আগে, মানে স্পেসিফিক কোন একটা ফাইল নিয়ে কাজ করার আগে সোফার এমনিতে যেগুলা বললাম সেগুলা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমি একটা মিনিট একটু টাইম দাও। আচ্ছা, আমি হচ্ছে একটু পেঁচা হয়েছি। মুভের জন্য তুমি ফোল্ডার মুভ করার জন্য তোমাকে আসলে -R দেওয়া লাগবে না। ইন দ্যাট কেস তোমাকে আসলে সে ডিরেক্ট ফোল্ডারটা মুভ করে দিবে। মানে কপির জন্য তোমাকে -R অপশনটা ওপেন করা লাগতো, কিন্তু যখন তুমি মুভ করতেছো তখন তোমার কোনো -R দেওয়ার প্রয়োজন নাই। আমি যদি এখন এলএস এর পর ওয়ার্ড প্রেস করি তাহলে দেখবা অটোমেটিক্যালি এই জায়গার মধ্যে আমার মানে ফোল্ডারটা মুভ হয়ে গেছে। ঠিক আছে। তো মুভের জন্য আমি যদি ডিরেক্ট জাস্ট সোর্স আর ডেস্টিনেশন দেই, অটোমেটিক্যালি সেই জিনিসটাকে নিয়ে যাবে। আইদার সেটা ফাইল হোক বা ফোল্ডার হোক, দুইটার জন্যই জিনিসটা প্রযোজ্য। ওকে, সো এটা গেল আমাদের মুভের কথাবার্তা। এখন হচ্ছে আমরা একটু ফাইল নিয়ে কথাবার্তা বলি। সো এখানের মধ্যে প্রথমে যে কমান্ড গুলা ছিল, এই যে ls -al -at, এটা হচ্ছে তোমার আরেকটা কি বলে এটার নাম, সুইচের অপশন। যে এল তুমি লিস্ট করতেছো, টি দিয়ে টাইমিং এর টাইম মডিফিকেশন রেসপেক্টে সোর্ট করতেছো। তো অনেক রকম অপশন আছে, শুধু এগুলো না, আরো অনেক রকম অপশন, বেশ কিছু অপশন তোমার নিজেরা একটু ট্রাই করে দেখো, তাহলে হচ্ছে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে। তো সিডি আছে চেঞ্জ ডিরেক্টরির জন্য, এগুলা কমান্ড আসলে আমরা অলরেডি দেখছি। নেক্সট যে কমান্ডটা আমরা আসলে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ক্যাট কমান্ডটা। ঠিক আছে। তো ক্যাট কমান্ড দিয়ে তুমি হচ্ছে কোন একটা ফাইলের কি কি কন্টেন্ট আছে সবকিছু আসলে দেখতে পারবা। সেটার জন্য সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে ক্যাটের পর তুমি যদি সেই ফাইলের নামটা লেখো যে a.text, এটা লেখো, তাহলে সে হচ্ছে তোমাকে a.text এর মধ্যে যা যা কন্টেন্ট আছে সবকিছু তোমাকে শো করবে। বাট চিন্তা করে দেখো, আমরা যত ফাইল ক্রিয়েট করছি কোনো কিছুর মধ্যে আসলে কখনো কোনো কিছু লিখি নাই, জাস্ট যেভাবে যা ছিল সেভাবে রেখে দিছিলাম। তো a.text এর মধ্যে যেহেতু কোনো কিছু নাই, তো সেই আচ্ছা তোমাকে কোনো কিছু শো করতেছে না। তো আমরা যদি a.text এর মধ্যে লিখতে চাই, সেটার জন্য যে কমান্ড সেটা হচ্ছে এরকম, যে তুমি চাইলে টার্মিনাল দিয়েই আহ বিভিন্ন কন্টেন্ট কোন একটা ফাইলের মধ্যে লিখতে পারো। সেটা লেখার জন্য আমরা যেটা করতে পারি, যে তুমি যদি এভাবে লেখো যে ক্যাটের পর একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলা, তারপর a.text, এটা যেটা বোঝায় সেটা হচ্ছে
এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আসলে বোঝায় যে তুমি টার্মিনাল থেকে কন্টেন্ট নিয়ে এ ডট টেক্সট এর মধ্যে চ্যানেল করে দিচ্ছ, মানে এসটিডি ইন যেটা হবে সেটা হচ্ছে ডিরেক্ট এ ডট টেক্সট এর মধ্যে লেখা হয়ে যাবে। তো আমি যদি এখন এন্টার প্রেস করি, সে এখন আমাকে অপশন দিচ্ছে যে তুমি টার্মিনালে যেটা লিখবা অটোমেটিক্যালি সেটা এ ডট টেক্সট এর মধ্যে লেখা হয়ে যাবে। আমি এখানের মধ্যে প্লাস প্লাস এরকম কিছু একটা আমি কিছু লিখলাম আর কি। তো এটা যখন আমি লেখা শেষ করলাম, এখন আমি যদি আমার লেখা শেষ হয়ে যায়, আমি এখন সে মনে করো যদি কন্ট্রোল সি দেই, এটা দিয়ে হচ্ছে আমার বর্তমান কমান্ডটা আর কি স্টপ হবে, ঠিক আছে। তো আমি যদি কন্ট্রোল সি দেই তাহলে হচ্ছে আমার এই লেখাটা আমি কমপ্লিট সেটা বুঝাইলাম। তো এখন যদি আমি ক্যাটের পর এ ডট টেক্সট দেই, ইন দ্যাট কেস এখন যেহেতু আমি বলতেছি যে আমার এসটিডি যে লেখাটা লিখলাম সেটা চ্যানেল হয়ে গেছে এ ডট টেক্সট এর মধ্যে, তো এখন যদি আমি এ ডট টেক্সট দিই তাহলে আমার এই কন্টেন্টটা দেখার কথা। একটু আগে কোনো কিছু ছিল না তাই কোনো কিছু দেখাই নাই, বাট যেহেতু এখন আমি লিখলাম তো এখন আমি এ ডট টেক্সট দিলে এই কন্টেন্টটা হচ্ছে এখন শো করতেছে। তো এইটা হচ্ছে একটা ওয়ে তুমি এটার মধ্যে লিখতে পারো। আর অ্যাকচুয়ালি মানে অনেকগুলা ওয়ে আসলে আছে যে অনেক রকম কি বলে এটার নাম টেক্সট এডিটরই আসলে কমান্ড লাইন তোমাকে প্রোভাইড করবে, যে ন্যানো আছে, ক্যাট আছে, আমরা আর কয়েকটা দেখবো যে হেড টেল, এগুলো দিয়ে আসলে ফাইল অ্যাক্সেস করে। মানে অনেক রকম অপশন আছে যেগুলোর মধ্যে যেগুলো ইচ্ছা তুমি তোমার মতো করে ইউজ করতে পারো, বাট একটা অপশন অলওয়েজ হচ্ছে তোমার ক্যাট কমান্ডটা। আচ্ছা, এখানে যেটা বললাম যে তুমি যখন ক্যাট কমান্ডটা ইউজ করে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিচ্ছ, তুমি যে লেখাটা লিখতেছো সেটা চ্যানেল হয়ে তোমার এই টেক্সট ফাইলের মধ্যে চলে আসতেছে। বাট এখানে একটা ইস্যু হচ্ছে যে সে মনে করো এখানে একটা সুবিধা হচ্ছে এরকম যে তোমার যদি এমন হয়, আমরা যখন এটা লিখতেছিলাম তখন এ ডট টেক্সট নামে একটা ফাইল অলরেডি এক্সিস্ট করতেছিল, বাট তুমি চাইলে একবারে এমন করতে পারো যে ক্যাটের পর একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে বি ডট টেক্সট লিখলাম, তাহলে এখন যদি এই ফাইলটা ইভেন এক্সিস্ট নাও করে, তোমাকে হচ্ছে টার্মিনাল হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করে দিবে, তারপর তুমি যেটা লিখবা সেটা হচ্ছে ফাইলের মধ্যে রাইট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এই ফাইলটা অলরেডি এক্সিস্ট করে, যেটা হচ্ছে আমাদের এ ডট টেক্সট এর জন্য হয়েছিল, তখন সেই ফাইলের মধ্যে ইভেন ইফ কিছু লেখা থাকেও সেই লেখাটা নাই হয়ে যাবে এবং তারপর মানে নতুন করে একটা ফাইল আসলে ক্রিয়েট হবে। তো অলরেডি এক্সিস্টিং সব মানে কেটে দিয়ে নতুন করে তুমি যেটা লিখবা সেই লেখাটা মানে ওভাররাইট হয়ে যাবে। তো এখন যদি আমি ক্যাট এভাবে বি ডট টেক্সট লিখি, এখন বি ডট টেক্সট নামে কোনো ফাইল ছিল না, বাট এই জিনিসটা করার ফলে এখন বি ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি কিছু একটা লিখি, এরপর আমি মনে করো আরো কিছু লিখলাম, এরপর কন্ট্রোল সি দিলাম, তাহলে এখন আমি এলএস দিলে দেখবা বি ডট টেক্সট নামে একটা ফাইল চলে আসছে। এবং এখন যদি আমি ক্যাট দিয়ে বি ডট টেক্সট দিই, তাহলে এখানের মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো শো করতেছে। সো আমি মাত্র যেটা লিখলাম এই নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে সেই লেখাটা বি ডট টেক্সটে চলে আসছে। কিন্তু আমি যদি আবার এই জিনিসটাই করতে চাই যে আমার এখন প্ল্যান হচ্ছে এইটার নিচে মানে এই সেকেন্ড লাইনের পর থার্ড লাইনে কিছু একটা লেখা, আমি কিন্তু এই জিনিসটা দিয়ে সেটা করতে পারবো না। আমি যদি এখন এন্টার প্রেস করে হ্যালো লিখি, তাহলে দেখো জিনিসটা কি হয়ে গেছে, যে ক্যাট দিয়ে বি ডট টেক্সট প্রেস করলাম, মনে করো আগে যত লেখা ছিল সব লেখা নাই হয়ে গেছে, রাদার শুধুমাত্র এই হ্যালো যে কথাটা আছে শুধুমাত্র সেই কথাটা আছে। সো যদি আমরা একটা মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেই, ইন দ্যাট কেস একটা সুবিধা হচ্ছে যদি ফাইল না থাকে তাও ফাইল ক্রিয়েট করে দিবে, কিন্তু অসুবিধা হচ্ছে যে তোমার অলরেডি যা কিছু থাক না কেন সেই জিনিসটা নাই হয়ে নতুন করে সে তোমাকে ফ্রেশ করে জিনিসটাকে ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। বাট আমরা যদি চাই যে আমরা আসলে অলরেডি যে লেখা আছে তার নিচে আরো লেখা এক্সট্রা অ্যাড করব, এমন করে এডিট করতে, সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট না দিয়ে দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়া লাগবে। ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে আমি যদি এভাবে লিখি, এখন যদি ওয়ার্ল্ড কথাটা লিখি, এরপর ক্যাচ দেই, এখন দেখো আগের হ্যালো কথাটা তো আছেই, তার নিচে ওয়ার্ল্ড কথাটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি কিভাবে কাজ করতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর, বাট অপশন কি কি আছে সেটা তোমার জানা থাকলে তোমার কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। যে কথাগুলো বললাম কোনো পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নাইস। তো আমি এই জায়গার মধ্যে আর বলো। স্যার একটা ফোল্ডারে মানে একটা ফাইলের ভিতর যা লেখা আছে মনে করেন 5 লাইন লেখা আছে, আমি সে থার্ড লাইন থেকে লিখতে পারবো না মানে তুমি এডিট যদি করা? থার্ড লাইন থেকে লিখতে চাও, মানে জিনিসটা হচ্ছে এরকম
তোমার অলরেডি যতটুকু যে জায়গায় তোমার কি বলবো যে এডিটরটা স্টপ করেছিল, তোমার যদি সেকেন্ড লাইনে স্টপ করে থাকে, তোমাকে নতুন করে তুমি যখন ফাইলটা এডিট করতে যাচ্ছ সেই জায়গাটা তোমাকে নিয়ে আসবে। এখন তুমি যদি থার্ড লাইনে যেতে চাও তাহলে তুমি আরেকটা এন্টার প্রেস করে থার্ড লাইনে গেলা, তারপর তুমি লিখলা, মানে নর্মাল এডিটরের জন্য যেটা হয় সেরকম করে আর কি। বুঝতে পারছি কি? আচ্ছা, আমি মাঝখান দিয়ে লিখতে পারবো না? একটা প্যারাগ্রাফ লিখে আছে, প্যারাগ্রাফের মাঝখান দিয়ে আমি আবার কিছু এডিট করব? মানে অলরেডি যে লেখা আছে সেটার মধ্যে জি আমি স্যার, আরো কিছু লিখবো, জি স্যার, এটার এডিট জন্য করব। আসলে তুমি তখন ক্যাট ইউজ করতে পারবা না, এটার জন্য তোমাকে তখন আসলে একটা মানে স্পেসিফিক এডিটর ইউজ করতে হবে। যেমন আচ্ছা ন্যানো স্যার। নামে একটা এডিটর আছে, যেটা এখন দেখতে একটু কনফিউজ হয়ে যাবা। এটা হচ্ছে তোমাকে পুরো যে জায়গায় তুমি যা করতে চাও সবকিছু তোমাকে প্রোভাইড করবে, ঠিক আছে? বাট এটা এখনই না দেখে তোমরা আরেকটু অভ্যস্ত হয়ে তারপর করলে, কারণ ন্যানো এডিটর হচ্ছে পুরো মানে কি বলবো কমান্ড লাইনে তোমাকে একটা পুরোপুরি এডিটরের সুবিধা দিবে। কিন্তু প্রথম প্রথম দেখতে একটু কনফিউজিং লাগে। তোমরা আরেকটা যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি অলওয়েজই তোমার যেটা মানে যে এডিটরে তুমি কাজ করে অভ্যস্ত সেই জিনিসটাও তুমি কমান্ড লাইন দিয়ে ওপেন করতে পারবা। তা আমি যদি সাবলাইম দিয়ে জিনিসটাকে ওপেন করতে চাই, আমি যদি মানে এটার জন্য যে এটা রান করার যে কমান্ডটা সেটা লিখে আমি যদি বি ডট টেক্সট লিখি, তাহলে সাবলাইমে আমার এই ফোল্ডার ফাইলটা হচ্ছে সে ক্রিয়েট ওপেন করে দিবে। এখন এখানের মধ্যে আমি যা ইচ্ছা তা লিখে সেভ করে আমি ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে আমার ইচ্ছা। বুঝতে পারছি? মানে তুমি যদি জি স্যার। স্পেসিফিক সুবিধা চাও, তোমার ওইরকম এডিটর আছে, বাট ওইটাতে একটু পরে আমরা অভ্যস্ত হতে পারবো। আর এমনিতে তোমার যে ডিফল্ট এডিটর সেটা তুমি অলওয়েজই তোমার কমান্ড লাইন দিয়ে ওপেন করে কাজ চালিয়ে যেতে পারবা। বাট এগেইন তুমি যখন কোনো একটা সার্ভারে কাজ করতেছো তখন তো তোমার আসলে এরকম কোনো বুই টাইপ এডিটর থাকবে না, এই সাবলাইম বা এরকম কোনো কিছু আসলে থাকবে না, জাস্ট একটা টার্মিনাল থাকবে। তো ন্যানোতে অভ্যস্ত হইলে সেই জায়গাটা আসলে একটু সুবিধা পাওয়া যায়, বাট ওইটা আমরা একটু ফার্স্ট ক্লাসে না যাই। আচ্ছা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো এটা গেল হচ্ছে এখানে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু করতে চাই, সেটা হচ্ছে পরের কমান্ড গুলা দেখানোর জন্য সে মনে করো আমি ওই এ ডট টেক্সট যেটা ছিল সেটার মধ্যে আমি একটু কয়েকটা লাইন অ্যাড করি। তো আমি যদি এখন ক্যাট কমান্ডটা দিয়ে এ ডট টেক্সট ওপেন করি, তাহলে দেখো হচ্ছে আমাকে যত কিছু আমরা লিখলাম সবকিছু সেখানে শো করে দিচ্ছে। এখন কোনো একটা ফাইলের মধ্যে আমরা চাইলে স্পেসিফিক মনে করো প্রথম 5 লাইন, প্রথম 2 লাইন, প্রথম 10 লাইন এরকম করেও আমরা চাইলে কোনো একটা জিনিস দেখতে পারি। ওই যে একটা কথা বলছিলাম যে তুমি কোনো একটা টেক্সট ফাইলের হয়তো পুরাটা দেখতে চাও না, যেমন আরেকটা জিনিস এরকম একটা এক্সাম্পল বলা যায় যে কোনো একটা ইরর মেসেজ আছে মনে করো, তো উপরে তোমরা মানে মনে করো অনেক সময় যখন বিশাল কোনো একটা ক্লাস নিয়ে বা কোনো একটা লাইব্রেরি নিয়ে কাজ করতেছো, অনেক বড় ইরর মেসেজ দিতে পারে, বাট মেইন যেই জিনিসটা তুমি হয়তো দেখতে চাও সেটা হচ্ছে ইরর মেসেজের লাস্টে থাকে, যে তোমার ফাংশনের মধ্যে যে জায়গায় ইররটা ইন্ট্রোডিউস হয়েছে তুমি হয়তো জাস্ট ওই পার্টটা দেখতে চাও। তো ওই বিশাল ইরর মেসেজটা কোন একটা ফাইলে ওপেন করার থেকে যদি তুমি স্পেসিফিক লাস্ট 2টা লাইন যদি দেখতে পারো, হয়তো তখনই তোমার কাজটা কমপ্লিট হয়ে যায়। এরকম বেশ কিছু কমান্ডও হচ্ছে তোমাকে কমান্ড লাইন প্রোভাইড করে। তো আমরা আগে কয়েকটা দেখি। যেমন আমরা যেরকম ক্যাট দিয়ে ফাইল দেখতে পারি, এরকম মোর নামে একটা কমান্ড আছে, সেটা দিয়েও হচ্ছে তুমি কোন একটা ফাইলের কন্টেন্ট দেখতে পারবা। মানে অনেক রকম অপশন আছে আর কি। এই মোডের সাথে হয়তো আরো বেশ কিছু সুইচ আছে যেগুলো হচ্ছে তোমার হয়তো কাজের মানে হেল্প করবে এরকম। সো যেটা দেখানোর জন্য এটা বললাম সেটা হচ্ছে হেড নামে একটা কমান্ড আছে। সেটা হচ্ছে তুমি যদি শুধু হেড লেখো, ইন দ্যাট কেস সে তোমাকে হচ্ছে প্রথম 10টা লাইন শো করবে। সিমিলারলি টেল নামে একটা কমান্ড আছে, সে হচ্ছে তোমাকে যদি তুমি শুধু টেল লেখো সে তোমাকে শেষ 10টা লাইন শো করবে কোন একটা ফাইলে। তুমি চাইলে স্পেসিফাই করে দিতে পারবা যে আমি প্রথম এতটা লাইন বা শেষ এতটা লাইন দেখতে চাই। সেটার জন্য যেটা করতে হয় যে তুমি আইদার -n দিয়ে যে 2 যদি এভাবে দেখো, ইন দ্যাট কেস প্রথম 2টা লাইন সে তোমাকে শো করবে। বা চাইলে এটা ডিরেক্টলি এভাবেও লেখা যায় যে -2 দিয়ে a ডট টেক্সট, ইন দ্যাট কেসও সে তোমাকে প্রথম 2টা লাইন শো করবে। বুঝতে পারতেছো? টেইলের জন্য কাজটা সেম। তুমি চাইলে -n দিয়ে যদি 2 দাও, ইন দ্যাট কেস সে তোমাকে শেষ 2টা লাইন শো করবে। বা সিমিলারলি ওই যে -2 ডিরেক্ট দিলেও সে তোমাকে শেষ 2টা লাইন শো করবে। তো চাইলে প্রথম কতগুলো nটা লাইন এরকম করেও চাইলে স্পেসিফাই করে দেওয়া পসিবল। ওকে, আর এখানের মধ্যে তেমন কিছু নাই। তো এখানের মধ্যে আমি মোটামুটি অনেকগুলা কমান্ডই বলছি, কিছু কমান্ড হচ্ছে স্কিপ করে গেছি, বাট অবশ্যই তোমরা মানে নিজেরা যখন করবা সবগুলো কমান্ড এবং আজকে যেগুলো বললাম সেগুলো হচ্ছে একটু ট্রাই করে দেখবা, তাহলে আরো হয়তো মাথায় কোশ্চেন আসবে। সেগুলা নিজেরা যখন মানে চেক মানে যদি রিজলভ করতে না পারো অবশ্যই আমাকে ইমেল করা বা পরের ক্লাসে আস করা, দুটাই হচ্ছে ফাইন। ওকে,
সো এখানের মধ্যে আমাদের ফাইল নিয়ে মোটামুটি জিনিসপত্র এগুলাই ছিল। আমি নেক্সট যেটা একটু দেখা যায় সেটা হচ্ছে আমাদের প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটা কমান্ড। এখানে মানে কমান্ড গুলো জাস্ট হচ্ছে জানার জন্যই মোস্টলি, আমাদের কতটুকু কাজে লাগবে সেটা হয়তো তুমি কেমন করে ইউজ করতেছো তার উপর ডিপেন্ডেন্ট। আমি জাস্ট কয়েকটা কমান্ড একটু দেখাই যে তোমার বর্তমানে কতগুলা কমান্ড রানিং আছে কোন একটা মানে তোমার ওএস এর মধ্যে, সেটা দেখার জন্য একটা কমান্ড আছে সেটা হচ্ছে টপ। তো তুমি যদি টপ কমান্ডটা দাও, ইন দ্যাট কেস কি কি প্রসেস রানিং আছে সবকিছু হচ্ছে সে তোমাকে শো করবে। এবং এই যে প্রসেস রান করতেছে কার ওনার বা কার ইউজার কে, সেটা হচ্ছে এই জায়গায় শো করতেছে। প্রতিটা প্রসেসের করেসপন্ডিং একটা প্রসেস আইডি আছে, যেটা হচ্ছে একটা ইউনিক নাম্বার হবে। এই ইউনিক নাম্বারটা দিয়ে তোমার ওএসটা আর কি ট্র্যাক করে যে আমার এই প্রসেসটা রান করতেছে বা এই প্রসেসের করেসপন্ডিং কাজ কি হবে, সো অন এন্ড সো ফোর্থ। সো এই যে আমি একটা টপ নামে কমান্ড রান করলাম, এখানে দেখো এই যে টপ, এই মানে এখানের মধ্যে দেখো একবার টপ দেখাচ্ছে একবার টপ দেখাচ্ছে না। এই যে এই জিনিসগুলা কেন হয়, এটাও কিন্তু তোমরা হচ্ছে যখন ওএস এর থিওরিটা আস্তে আস্তে সামনে আগাবে তখন বুঝবা যে সব কমান্ড বা সব প্রসেসকে সব সময় আসলে আমাদের মেশিন রান করে না। সে হচ্ছে এক একটা ছোট ছোট সাইকেলে ভাগ করে তারপর হচ্ছে রান দেয়। বা এই যে শিডিউলিং অ্যালগরিদম আছে, এগুলাও তোমাদেরকে আস্তে দেখাবে যে প্রসেসগুলো আসলে কেমনে কাজ করতেছে। তো আমি এখন যেটা দেখানোর জন্য বলতেছি যে তুমি চাইলে কোন একটা স্পেসিফিক প্রসেসকে চাইলে কিল করতে পারবা। মানে আমরা তো উইন্ডোজে টাস্ক ম্যানেজার দিয়ে অনেক কিছু করতে পারি। এইখানের কেসে আমরা আসলে কি করব সেটা দেখাচ্ছি। যে মনে করো এখন তো একটা প্রসেস রান করতেছে টপ কমান্ডটা, যেটা আবার এই যে টপ কমান্ডটা একটু আসতেছে চলে যাচ্ছে। এই টপ কমান্ডটাকেও আমরা চাইলে হচ্ছে মানে এটা যেহেতু একটা প্রসেস, এই প্রসেসটাকেও চাইলে আমরা হচ্ছে কিল করতে পারি। তো আমি জাস্ট ওই কিল করাটা দেখাই। যে মনে করো আমি আরেকটা টার্মিনাল ওপেন করি, কোন একটা আহ, কোন একটা প্রসেস কিল করার জন্য কমান্ডটা হচ্ছে তোমার শুধু কিলের পর প্রসেস আইডিটা দিলেই সেটা কিল হয়ে যায়। তো আমাদের টপ কমান্ডের প্রসেস আইডি হচ্ছে তোমার 6147, এইটা। ঠিক আছে, আরেকবার আসলে একটু কনফার্ম করি। তুমি যদি র্যান্ডমলি কিছু প্রসেস কিল করো দেন যদি তোমার সার্ভার মানে তোমার ওএস ক্র্যাশ করে, এটার জন্য আমরা দায়ী না। মানে এইসব জিনিস আর কি খুবই বুঝে শুনে করা উচিত, তাহলে বিশেষ করে যেটা তোমার মেইন ইউজার মানে সরি মানে রুট ইউজার যেটা মানে সুপার ইউজার রেসপেক্টে যেটা, এইসবের কোনো প্রসেস যদি তুমি ভুলে কিল করে ফেলো তোমার সিস্টেম আসলে ক্র্যাশ করতে পারে। মানে অনেক রকম ইস্যু এখানে অ্যারেজ করার সুযোগ আছে, তো এগুলো নিয়ে কাজ করতে একটু সাবধান। তো এখানে টপের জন্য আমাদের প্রসেস আইডিয়া হচ্ছে 6147। তো এখন দেখো এই প্রসেসটা হচ্ছে রান করতেছে, বাট আমি যদি এই জায়গা থেকে এই 6147 নাম্বার প্রসেস আইডি কে কিল করার জন্য কমান্ড দেই, তো আমি যেহেতু নর্মাল ইউজার, আমি এই 6147 যেটা হচ্ছে টপের কমান্ডটা ছিল তার জন্য ইউজার হচ্ছে আমি। তো আমি চাইলে এই প্রসেসটাকে এখন হচ্ছে কিল করতে পারবো। তো আমি যদি 6147 প্রসেসটাকে কিল করে দেই, লজিক্যালি এই প্রোগ্রামটাও তাহলে এখন এন্ড হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, কারণ প্রসেস যদি অফ হয়ে যায় তাহলে তার প্রোগ্রাম রান করার সুযোগ নাই। তো আমি যদি 6147 কিল করি তাহলে দেখো অটোমেটিক্যালি টপটাও ক্লোজ হয়ে গেছে, সাথে সাথে এটা অফ হয়ে গেছে। ঠিক আছে, তো চাইলে তুমি কোন একটা স্পেসিফিক প্রসেস কিল করতে পারো, সেটার জন্য কমান্ডও তোমার জানা থাকবে, সেটা হচ্ছে কিল। আর এখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে তুমি চাইলে কোন একটা টার্মিনাল থেকে বের হওয়ার জন্য একটু আগে যেটা দেখাইলাম যে এক্সিট নামের কমান্ড ইউজ করতে পারো আর কি। তো এখানের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো হচ্ছে তোমরা একটু দেখো এবং না বুঝতে পারলে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করতেছি। এরপর সিস্টেম ইনফো, এখানের মধ্যে যে জিনিসগুলো এগুলো এগেইন মানে জাস্ট জেনে রাখলে তোমার সামনে কাজে লাগার সুযোগ আছে। যেমন এখানে জিনিসগুলো খুবই সিম্পল টাইপ, যেমন ডেট নামে একটা কমান্ড আছে সেটা তোমাকে ডেট শো করবে, ক্যালেন্ডার কমান্ড আছে ক্যালেন্ডার শো করবে। মানে এইসব জিনিসপত্র তোমরা জাস্ট একটু ট্রাই আউট করে দেখতে কোনটা দিয়ে কি হয় জাস্ট জানলা। ঠিক আছে, এখানের মধ্যে যেগুলো একটু বেশি রকম ইউজফুল সেটা হচ্ছে ইউনেম, মানে তোমার কার্নেলের ভার্সন কত এটা যদি তুমি জানতে চাও সেটা হচ্ছে তোমার ইউনেম -a, এটা দিয়ে জানতে পারবা যে 4.4.02 এটা হচ্ছে আমার, বা তোমারটা 64 বিট পিসি এটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছ, এইসব জিনিসপত্র আর কি। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে ম্যান কমান্ড, এটা তো আমরা দেখাইলাম। হোয়ার ইজ নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময় তুমি কোন একটা সফটওয়্যার যখন চালাচ্ছ ওই সফটওয়্যারটা এক্স্যাক্টলি কোন লোকেশনে আছে সেইটা জানলে তোমার হয়তো মানে ওইটা নিয়ে কাজ করাটা ইজিয়ার হয়। মানে অনেক সময় জিনিসটা কাজে লাগে যে ওই লোকেশনে হয়তো তোমাকে কোনো একটা ফোল্ডার রেখে তারপর কাজ করতে হবে। তো ওই স্পেসিফিক লোকেশনটা কোথায় সেটা জানার জন্য হচ্ছে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হোয়ার ইজ। তো সে আমি মনে করো হোয়ার ইজ জুম যদি লিখি, তাহলে এই জুম নামে সফটওয়্যারটা কোন জায়গায় ইনস্টল হয়েছে সেটা হচ্ছে আমাকে এই জায়গার মধ্যে শো করবে। ঠিক আছে,
তো এরকম করে অজস্র কমান্ড আসলে কমান্ড লাইন প্রোভাইড করে, সেগুলোর মধ্যে তুমি মানে যতটুক শিখবা ততটুক তোমার অ্যাটলিস্ট জানা থাকবে যে এইসব জিনিস আমি করতে পারবো। ঠিক আছে, এটা ছাড়াও অনেক কিছু তুমি যদি আজ গুগল করো যে এটাকে আমি কমান্ড লাইন দিয়ে করতে পারবো কিনা, দেখবা সেটা হচ্ছে কমান্ড লাইন দিয়ে করা যায়। মানে অনেক রকম অপশন তোমাকে কমান্ড লাইন অ্যাভেলেবল করে দেয়। তো তুমি যদি একটু অভ্যস্ত হও, তোমার কাজ করাটা ওয়ে ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ক্লাসে ডিসকাশন আজকে মোটামুটি এই পর্যন্তই। সোফার আমরা যেগুলা পড়লাম, কোনো পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? ওকে, নাইস। তো প্রথম দিন আমি হচ্ছে কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, প্রথম দিন সবাইকে ইনশাআল্লাহ অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। নেক্সট ক্লাসের আগে সবাই মাস্ট হচ্ছে এই উবুন্টুটা মানে অপারেটিং সিস্টেমটা তোমাদেরকে সেট আপ করে নিও, কারণ এগুলো যদি প্র্যাকটিস না করো, আমার মনে বুঝতেছো যে অনেক ইনফরমেশন হেভি অলরেডি হয়ে গেছে, নেক্সট ক্লাসে আরো ইনফরমেশন আসবে। তো যদি প্র্যাকটিস না করো, জিনিসগুলা খুবই সহজ এবং করতে মানে ইন্টারেস্টিং, প্র্যাকটিস না করলে শুধু জিনিসগুলো হচ্ছে অনেক কঠিন লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে, আমি ক্লাস তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।